Hello, viewers. I'm Ira Zenith. I'm welcoming you to yet another episode of Ira Zenith Show. আজকে আমাদের মাঝে গুণীজন হিসেবে আছেন দীপ্তর অ্যাডমিন নাবিলা এবং এলোকেশনিস্ট আরিফ মল্লিক ভাই। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে এবং বরাবরের মতো আছে আমার প্রিয় বান্ধবী নিশাত চাকলাদার। হ্যালো। হ্যালো নাবিলা। হাই আপি। হ্যালো আরিফ মল্লিক। হ্যালো আপু। হ্যালো নিশাত চাকলাদার। হ্যালো জেনিত। হাই, এবার প্রথম কবিতাটা পাঠ করে শোনাচ্ছে নিশাত চাকলাদার। আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা পড়ছি, পড়ার চেষ্টা করছি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তোমাকে যখন দেখি, তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না। শুকনো ফুলের মালা যেরকম বলে দেয় সে আজকে আমাদের মাঝে আমি চড়ুই পাখিরা জানে আমি কার প্রতীক্ষায় বসে আছি। এলাচের দানা জানে কার ঠোঁট গন্ধময় হবে। তুমি ব্যস্ত, তুমি একা, তুমি অন্তরালে ভালোবাসো। সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি, দেখা দাও দেখা দাও। পর মুহূর্তেই ফের চোখ মুছি, হেসে বলি তুমি যেখানেই যাও আমি সঙ্গে আছি। ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ। ভীষণ সুন্দর। ধন্যবাদ। আজকে আমাদের সাথে উপস্থিত আছে নাবিলা, নুপুর আর আরিফ মল্লিক। শুরু করছি আরিফ মল্লিককে দিয়ে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমাকে যোগ্য মনে করেছেন আপনার এই প্রোগ্রামে আজকে সংযুক্ত হবার জন্য। আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই আমাদের দর্শক শ্রোতা যারা আছেন। আমরা সবাই কবিতা আবৃত্তি চর্চা করি এখনো। আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে প্রফেশনাল আবৃত্তিকার না, আমার ভালো লাগা থেকে আমি কবিতা আবৃত্তি করি। আশা করি আপনাদেরকে কিছু ভালো আবৃত্তি উপহার দিতে পারবো, আমাদের সাথে থাকবেন। আর আবারও বলছি, যেহেতু আমি প্রফেশনাল আবৃত্তিকার না, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। ধন্যবাদ আরিফ মল্লিক। আমি যাচ্ছি নাবিলা নুপুরের কাছে। কেমন আছো নাবিলা? আলহামদুলিল্লাহ আপি, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। নুপুর, নাবিলা নুপুর, এক নামে সবাই চিনে। আমাদের প্রিয় সাহিত্য গ্রুপ দীপ্তর অ্যাডমিন, একজন অন্যতম অ্যাডমিন। আমি জানতে চাচ্ছি নাবিলার কাছে, তোমার লেখালেখিটার শুরুটা কেমন ভাবে হয়েছিল? লেখালেখিটা বেসিক্যালি আগে থেকে একটু একটু করার চেষ্টা করতাম, তো সাডেনলি মাঝখানে একটু বন্ধ হয়ে গিয়েছিল, তখন সময় ওইভাবে দিতে পারছিলাম না। দেন এখন আবার শুরু করেছি এবং ইচ্ছে আছে ভালোভাবে ইনভলভ হওয়ার, কিছু একটা ভালো কিছু লেখার, যেটা থেকে যাবে সবার মনে, সবাই মনে রাখবে, এরকম কিছু একটা। চমৎকার। আনিফ মল্লিক, ধন্যবাদ। আপনার কাছে ফিরছি। আপনার লেখালেখির শুরুটা কেমন ভাবে হয়েছিল? আপু, সত্যি কথা বলতে কি, আমি লেখালেখি করি না আসলে। হ্যাঁ, আমি আমার সর্বসাকুল্যে অল্প কিছু কবিতা আমি লিখেছি। তাও সেই চর্চাটা হয়েছে শুধু যে আবৃত্তি করার যে চেষ্টা করছি, সেই উপলব্ধি থেকে কিছু ভাব তো আসলে মনে আসে, কিন্তু এটা লেখক আরো পরে বলবো। অবশ্যই আমি দাবি করি যে কিছু কবিতা আমার করা আছে, কিন্তু এখনো আসলে আমি পরিপূর্ণভাবে লেখালেখি শুরু করতে পারিনি। অল্প কিছু কবিতা আমার করা আছে। তো সেটাই ধরেন, খুব বেশি হলে আমার কবিতা আবৃত্তির জগৎ এবং কবিতার জগৎ বলতে 1 বছর আর কি। হ্যাঁ, তো এর মাঝখানে আমার যতটুকু উপলব্ধি আছে, সেই উপলব্ধি থেকে আমি আবৃত্তি করি, সেই উপলব্ধি থেকে টুকটাক লেখালেখি করার চেষ্টা করছি। কিছু কবিতা জন্ম দিয়েছি, অল্প কয়েকটা কবিতা। আশা করি আপনাদের আপনাদের সাথে চলে আসবো খুব শীঘ্রই আর কি, চেষ্টা করছি। এভাবে যদি আপনি বলেন তাহলে আপনার বিনয়ের প্রশংসা না করে পারি না। আপনার আবৃত্তি আমি শুনেছি, আপনার আবৃত্তি আমি আবৃত্তি পছন্দ নিয়ে না, করি। আবৃত্তি না, আমি কবিতা লেখার কথা বলছি। হ্যাঁ, কবিতা লেখা আচ্ছা আমার আচ্ছা, গুটি কয়েক কবিতা আছে আর কি। একটা যদি সুযোগ থাকে আজকে, তো নিশ্চয়ই
আমরা চেষ্টা করব কিছু আমার আমার সৃষ্টি আমি আসলে কতটুকু করতে পেরেছি এটা জাজমেন্ট আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা করবেন। আমি আজকে আপনার একটা কবিতা পাঠ করে শোনানোর চেষ্টা করব। মাশাআল্লাহ, কবিতাটার নাম আল্লাহ, আমি ধন্য আমি। কবিতাটার নাম হচ্ছে মানব চুম্বক। আমি শুরু হয়ে গেলাম। আমার খুব হ্যাঁ হ্যাঁ, পছন্দের একটা কবিতা। শিওর। আমি শুরু হয়ে গেলাম। মানব চুম্বক, কলমে অমিত মল্লিক। আমরা আসলে কারা? আমরা আসলে কে? বাস্তব অস্তিত্বে অসংখ্য পরমাণু মৃত্তিকায় তৈরি মানব চুম্বক। প্রকৃতির সকল ত্রিমাত্রিক অবস্থান, পরমাণুর মৃত্তিকামালা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের নির্দিষ্ট কম্পন শক্তি মানুষকে রূপান্তর করেছে চুম্বক শক্তিতে, বাঁচিয়ে রাখছে মানব শরীরকে, দিচ্ছে নতুন নতুন সৃষ্টির ক্ষমতা। তীব্র ইচ্ছাশক্তি আকর্ষণ সূত্র। অবচেতন মন আকর্ষণ সূত্রকে কাজে লাগিয়ে যৎপরনাস্তি সংকল্প শক্তিকে দিচ্ছে বাস্তব রূপ, প্রতিষ্ঠা করছে শ্রেষ্ঠত্ব। ইতিবাচক নেতিবাচক ঘোর যুদ্ধের আবির্ভাব হয় আকর্ষণ সূত্রের কেন্দ্রবিন্দুতে। আবেগ অনুভূতির ইতিবাচক শক্তি তৈরি করছে নতুন সম্ভাবনাময় ভবিষ্যৎ। নেতিবাচক অনুভূতি আহরণ করছে ধ্বংসের। তিন লোচনের মানুষ তুমি দেখছো দুইয়ে, শৃঙ্খলিত তোমার কুদরত। তারাই হচ্ছে অগ্রগণ্য। খুলে তোমার দাসত্বের গুপ্ত গোলার্ধ, বলো আমি যা চাই তা পাই। আমি চুম্বক, মানব চুম্বক। বাহ, ধন্যবাদ। অসাধারণ বাহ, খুব অসাধারণ সুন্দর। আবৃত্তি। আমাকে যদি এক মিনিটের একটু বলার সুযোগ দেন, আসলে কবিতার এটা লেখার উপলব্ধিটা আমার কোথা থেকে আসলো আসলে। না, অবশ্যই অবশ্যই আপনি তো অবশ্যই। বলবেন আপনার আহ, কবিতা, আপনি যদি কিছু না বলেন আসলে এই কবিতাটা আমার জাস্ট মানে ভুল ত্রুটি ক্ষমা শব্দগুলো আমি সুন্দর করেছি। দৃষ্টিতে দেখবেন। আমার অনেক ভুল হয়েছে, আমি বুঝতে পারছি। দারুণ দারুণ হয়েছে, অসাধারণ করেছেন। মানে আমরা যদি ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে আমাদের ধারণা থাকে, তাহলে আমরা হয়তো বুঝতে পারবো যে আসলে আমি কবিতার ভিতরে কি বলতে চেয়েছি। বেসিক্যালি মানুষের আর চৌম্বকের মধ্যে একটা পার্থক্য বোঝানোর চেষ্টা করেছি। চৌম্বক যেমন শুধু লৌহ জাতীয় পদার্থকে আপনার আকর্ষণ করতে পারে, আর মানুষ হলো এমন একটা সৃষ্টিকর্তার এমন একটা চৌম্বক, সে যেটাকে আকর্ষণ করতে চায় সেটাই তার দিকে চলে আসে। কেউ পাওয়ার চায়, পাওয়ার তাকে আকর্ষণ করে। কেউ মানি চায়, মানি তাকে আকর্ষণ করে। আমরা যারা সংস্কৃতি প্রেমিক, আমরা কবিতা খুঁজি, কবিতা আমাদের কাছে আসছে। আমরা ছন্দ খুঁজতেছি। মানে আমার কথার আমি যে কবিতাটার অর্থটাই হলো যে আমরা মানুষ একটা চুম্বকের মতোই, একটা চুম্বক। শুধু নিজেকে রেডি করতে হবে আমি কি চাই। নিজেকে এক্স্যাক্টলি। নিজেকে বারবার বলতে হবে আমি এটা চাই, তাহলে সেটা আমাকে আকর্ষণ করবে। হ্যাঁ, আসলে খুব সিম্পল দারুণ একটা উপলব্ধি। ধন্যবাদ আপা, আপনাকে অসাধারণ আবৃত্তি করেছেন। খুব সুন্দর, কবিতাটাও খুব এটা সুন্দর, আমার জন্য আবৃত্তিও অনেক খুব বড় সুন্দর। পাওনা। আমি আসলে পাঠ করেছি, এত চমৎকার একটা মানে ভাবের একটা কবিতা, এবং যে মূল বক্তব্য যে কবিতাটার সুন্দর, মানুষ যা চায় তাই পায় এবং সেটা আকর্ষণ করতে হয়। এই সহজ সরল একেবারে। কথাটা আপনি এত সুন্দর করে বুঝিয়েছেন, ভালো লেগেছে। নিজের মধ্যে ধারণ করতে হবে যে আমি কি চাই। Absolutely. অবচেতন বিশ্বাস, মনে, নিজের উপরে, অবচেতন মানে যেটাকে বলে কনফিডেন্স, যে আমি তো পাবোই, কনফিডেন্স। এরকম কিছু। জি, জাস্ট নিজেকে প্রোগ্রামিং করা, অবচেতন মনকে প্রোগ্রামিং করা, বারবার বলা, বারবার ব্রেনকে বলা, সিগন্যালটা দিয়ে দিলেই হবে। ব্রেনকে সিগন্যালটা দিয়ে দিলে। পারফেক্টলি খুব সুন্দর। আইডেন্টিফাইড। থ্যাংক ইউ। আমি এখানে অনেকগুলো কমেন্টস পেয়ে গেছি। আমাদের প্রথম কমেন্টস করেছে আফলাতুন নাহার, আমাদের একজন গুণী লেখক এবং আবৃত্তিকার। উনি আমাদেরকে শুভকামনা জানিয়েছেন। আমার ছোট ভাই মোহাম্মদ হানিফ, একজন ভালো মানুষ, ভালো মনের মানুষ, তিনি আমাদেরকে সালাম জানিয়েছেন, শুভকামনা জানিয়েছেন। আমাদের ছোট বোন সাফিকা জহুরা জেসি আমাদেরকে অনেক উৎসাহ দিয়েছেন, চমৎকার, অসাধারণ বলেছেন, এবং বলেছেন সাথে আছি ভালোবাসা ও শুভকামনা নিয়ে। এবং আমাদের নাজিরা ইসলাম নাইস, আমাদের আরেকজন নাইস, হ্যাঁ। অ্যাডমিন, উনি উনি
উনি আমাদেরকে চমৎকার চমৎকার লিখেছেন। থ্যাংক নাবিলা ইউ। নূপুর। নাবিলা ইসলাম নাইস থ্যাংক ইউ আমার নাইস। একটা কবিতা আজকে আবৃত্তি এত সুন্দর হয়েছে যে আমি মানে শুনতে 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 কোন দিক দিয়ে সময় চলে গেছে টের পাইনি। নাদিরা অসাধারণ, ও ইসলাম নাইস অসাধারণ। আমার আন্তরিক 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 অভিনন্দন নেন এবং ভালোবাসা নেন। মানে আমি আপনি নাইস নাইস সম্পর্কে একটু বলতে চাচ্ছি যে আমার দেখা হ্যাঁ মতে হ্যাঁ এমন পার্সোনালিটি আমি খুব কম দেখেছি। ও যে পার্সোনালিটিটা বিলং করে, যেমন তার বিহেভিয়ার, তেমন তার কনভিন্সিং একদম পাওয়ার, দেন এত মানে মাশাআল্লাহ, এক কথায় যদি বলি যে মাশাআল্লাহ, এত গুণে চমৎকার গুণান্বিত। ব্যক্তিত্ব। আমি সবসময় বলি যে মানে কারো যেন নজর না লাগুক এরকম। খুব চমৎকার একজন মিষ্টিভাষী এবং মিষ্টি মনের মেয়ে এবং এত চমৎকার একজন মানুষের সাথে আমি পরিচিত হয়েছি। সত্যি আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে এত চমৎকার একজন মানুষ পৃথিবীতে আছেন এবং আমার সাথে পরিচিত এক্স্যাক্টলি। হয়েছেন। হ্যাঁ, থ্যাংক ইউ নাদিরা অনেক ইসলাম নাইস। ভীষণ। আচ্ছা নাইস, তুমি দেখছো, আমার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লাগছে, অনেক ভালোবাসা নাইস। এবার আমরা যাচ্ছি নাবিলার কাছে। নাবিলা, আমাদের অনুষ্ঠানে তোমার প্রথম কবিতা কোনটা? আচ্ছা, আমি জয় গোস্বামীর একটা কবিতা আবৃত্তি করতে চাচ্ছি। আমার পার্সোনালি আমার খুব ভালো লাগে। ঈশ্বর আর প্রেমিকের সংলাপ। আচ্ছা, আমি শুরু করছি। সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে, বিনা চেষ্টায় মরে যাব একেবারে। সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান, বৃষ্টিতে আমি বৃষ্টিতে খান খান। সে যদি তোমাকে পিষে করে ধুলোবালি, পথ থেকে পথে উড়ে উড়ে যাব খালি। উড়বে? আচ্ছা, ছিঁড়ে দেয় যদি পাখা, পড়তে পড়তে ধরে নেব ওর শাখা। যদি শাখা থেকে নিচে ফেলে দেয় তোকে, কি আর করব, জড়িয়ে ধরবো ওকেই। বলো, কি বলবে আদালত? কিছু বলবে কি এর পরেও? যাও, আজীবন অশান্তি ভোগ করো। চমৎকার। ভীষণ থ্যাংক সুন্দর, ইউ, দারুণ থ্যাংক ইউ। দারুণ। খুব সুন্দর হয়েছে। আজকে আমাদের অনুষ্ঠানে সংযোজিত হয়েছেন মাহতাব শাফি, আমাদের তারুণ্যলোকের ওনার। আমাদের ডাকে সাড়া দিয়ে সে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এই জন্য আমরা তার কাছে কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। আশা করি অথৈসিয়ামকেও পাবো আমরা আজকে। এবার আমরা যাচ্ছি আরিফ মল্লিকের কাছে। আম, আরিফ মল্লিক, এবার আপনার কোনো কবিতা যদি পাঠ করে শোনাতেন, আমরা অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছি। ধন্যবাদ আপা, আমি চেষ্টা করছি। আমার খুব পছন্দের একটা কবিতা, আমি সুযোগ পেলেই কবিতাটা আবৃত্তি করার চেষ্টা করি, যদিও অনেক ভালো পারি না। ভালো লাগে আমার কবিতাটা আবৃত্তি করতে। কবিতাটা লিখেছেন হুমায়ুন আজাদ সাহেব। কবিতাটির টাইটেল আমাদের মা। এই খুব কবিতাটা সুন্দর আবৃত্তি করব। কবিতা। এই কবিতাটা আমার কাছে মনে হয় যে কবিতা আবৃত্তির শুরুতে যে একটা প্রার্থনা শুরু করে যে আপনার রবীন্দ্রনাথের বিভিন্ন কিছু দিয়ে, তো আমার কাছে মনে হয় এই কবিতাটা আবৃত্তি করে যদি আমি একটা প্রোগ্রাম শুরু করি, আমার পরের কবিতাগুলো আবৃত্তিগুলো ভালো হয়। তো সেই ভীষণ জায়গা সুন্দর থেকে উপলব্ধি। আমি সেই জায়গা থেকে কবিতাটা আবৃত্তি করার চেষ্টা করছি। ভুল ত্রুটি ক্ষমা করবেন অবশ্যই। আমাদের মাকে আমরা বলতাম তুমি, বাবাকে আপনি। আমাদের মা গরিব প্রজার মতো দাঁড়াতো বাবার সামনে, কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ করে উঠতে পারত না। আমাদের মাকে বাবার সামনে এমন তুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলার কথা আমাদের কোনোদিন মনেই হয়নি। আমাদের মা আমাদের থেকে বড় ছিল, কিন্তু ছিল আমাদের সমান। আমাদের মা ছিল আমাদের শ্রেণীর, আমাদের বর্ণের, আমাদের গোত্রের। বাবা ছিলেন অনেকটা আল্লাহর মতো, তার জ্যোতি দেখলে আমরা সেজদা দিতাম। বাবা ছিলেন অনেকটা সিংহের মতো, তার গর্জনে আমরা কাঁপতে থাকতাম। বাবা ছিলেন অনেকটা আরিয়াল বিলের প্রচণ্ড চিলের মতো, তার ছায়া দেখলেই মুরগির বাচ্চার মতো আমরা মায়ের ডানার নিচে লুকিয়ে পড়তাম। ছায়া সরে গেলে আবার বের হয়ে আকাশে দেখতাম। আমাদের মা ছিল অশ্রুবিন্দু,
দিন রাত টলমল করত। আমাদের মা ছিল বনফুলের পাপড়ি, সারা দিন ঝরে ঝরে পড়ত। আমাদের মা ছিল ধান ক্ষেত, সোনা হয়ে দিকে দিকে বিছিয়ে থাকত। আমাদের মা ছিল দুধ ভাত, তিন বেলা আমাদের পাতে ঘন হয়ে থাকত। আমাদের মা ছিল ছোট্ট পুকুর, আমরা তাতে দিন রাত সাঁতার কাটতাম। আমাদের মার কোনো ব্যক্তিগত জীবন ছিল কিনা আমরা জানি না। আমাদের মাকে আমি কখনো বাবার বাহুতে দেখিনি। আমি জানি না মাকে জড়িয়ে ধরে বাবা কখনো চুমু খেয়েছেন কিনা। চুমু খেলে মার ঠোঁট ওরকম শুকনো থাকতো না। আমরা ছোট ছিলাম, কিন্তু বছর বছর আমরা বড় হতে থাকি। আমাদের মা বড় ছিল, কিন্তু বছর বছর মা ছোট হতে থাকে। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়ও আমি ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরতাম। সপ্তম শ্রেণীতে ওঠার পর ভয় পেয়ে মা একদিন আমাকে জড়িয়ে ধরে। আমাদের মা দিন দিন ছোট হতে থাকে। আমাদের মা দিন দিন ভয় পেতে থাকে। আমাদের মা আর বনফুলের পাপড়ি নয়, সারা দিন ঝরে ঝরে পড়ে না। আমাদের মার ধান ক্ষেত নয়, সোনা হয়ে পিছিয়ে থাকে না। আমাদের মার দুধ ভাত নয়, আমরা আর দুধ ভাত পছন্দ করি না। আমাদের মার ছোট্ট পুকুর নয়, পুকুরে সাঁতার কাটতে আমরা কবে ভুলে গেছি। কিন্তু আমাদের মা আজও অশ্রুবিন্দু। গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা আজও টলমল করে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ভীষণ সুন্দর, অসম্ভব এত সুন্দর। সুন্দর, মানে আবৃত্তি, প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছি না আমি। অসংখ্য অনেক ধন্যবাদ। মানে আমার এত ভালো লাগে কবিতাটা আবৃত্তি হ্যাঁ, করতে, আমি একেবারে মানে লস্ট হয়ে যাই। ভেতরে একদম, হ্যাঁ, লস্ট হয়ে যায়। এক্স্যাক্টলি, দিস লস্টিং টাইপ। আর Lost মা হয়ে তো, যাই। মাকে নিয়ে লেখা খুব সেনসিটিভ একটা ইস্যু। হ্যাঁ, মানে আমি অনেক মাকে নিয়ে আমি অনেক কবিতা পড়েছি, হ্যাঁ, বাট এই হুম, কবিতাটা না কেন জানি আমার কাছে মনে হয় যে একেবারে বাংলার যে মা, এই হুম, এই এরকম বাংলার মা মনে হয় অন্য কোনো কবিতার মধ্যে আমি খুঁজে পাইনি। পাওয়া যায় তো না। আসলে হ্যাঁ, আসলে দেখা যায় যে আমাদের মা সবসময়, বাবারা খুব পাওয়ারফুল থাকতো সবসময়, মারা সবসময় একটু মানে ভয়ে ভয়ে থাকতো, হ্যাঁ। সো একেবারে বাস্তব চিত্র বাঙালি মা চিত্রটা ফুটে যাকে বলে। তুলেছে। হুম। একদম একদম বাঙালি মা যাকে বলে আর কি। অসংখ্য আমরা ধন্যবাদ এখানে আপনাদেরকে। আমরা এখানে অনেকগুলো সুন্দর কমেন্টস পেয়ে গেছি। এখানে মোহাম্মদ হানিফ লিখেছে, ফ্যান্টাস্টিক ভয়েস, অসাধারণ আবৃত্তি, কণ্ঠের জাদুকর মল্লিক দা, অসম্ভব হ্যান্ডসাম লাগছে। আমাদেরকে বলেছে শহীদুল ইসলাম জিতু, আমার প্রিয় কবি। এবং জিতু ভাই দারুণ দারুণ, আম, থ্যাংক ইউ জিতু ভাই। হ্যাঁ, আর আমরা আরো পেয়েছি নাদিরা ইসলাম নাইস লিখেছে, দারুণ আবৃত্তি ভাইয়া, আরিফ মল্লিক। থ্যাংক ইউ নাইস আপু, থ্যাংক ইউ। আপনার আপনার আবৃত্তির ভক্ত আমরা সবাই, আমিও। ভীষণ রকম, ভীষণ রকম। ও সাংঘাতিক লিখে। দারুণ লিখেন, দারুণ লিখেন, দারুণ পড়েন, হ্যাঁ, দারুণ সুন্দর মানুষ, গোছানো মানুষ, মানে আমরা অল ইন অল, পাখি মারুফা অল ইন ওয়ান। আক্তারকে পেয়েছি। পাখি মারুফা আক্তার লিখেছে, অনেক সুন্দর হচ্ছে প্রোগ্রাম। থ্যাংক ইউ পাখি, অনেক স্নেহ জানবে। আমরা এবার যাচ্ছি নাবিলার কাছে। আমাদের সাথে নিশাত সংযোগ বিচ্ছিন্ন হয়ে চলে গেছে, সম্ভবত তার যাত্রীর কোনো ত্রুটি হয়েছে। আমরা কি আরিফ ভাইকে আরেকটু মাঝখানে পেতে পারি? আপনার মুখটা, আপু হ্যাঁ মনে এখন ঠিক আছে। স্ক্রিনটা মনে হয় যদি আপনি রিঅর্গানাইজ করেন আরেকবার, তাহলে ঠিক হয়ে যাবে মনে হয়, কারণ আমরা আবার পোর্ট্রেট হয়ে গেছি। মানে একটু বড় স্ক্রিন না, যদি করে দেন। ওটা ওটা আরেকজন আসলে ওরকম হয়ে যাবে। ও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আরেকজন কেটে গেছে, তো ও চলে আসলে ঠিক হয়ে যাবে অটো। আচ্ছা এটা আমি করিনি। আচ্ছা হ্যাঁ। আচ্ছা। আর এবার আমরা যাচ্ছি নাবিলার কাছে। নাবিলা, এবার তোমার কাছ থেকে কি কোনো কবিতা পেতে পারি? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, নির্মলেন্দু গুণ, যাত্রাভঙ্গ, সবারই বাহ, খুব প্রিয় একটি কবিতা, তাই না? একদম হ্যাঁ। একদম একদম। আচ্ছা, পড়ছি। হ্যাঁ। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না জবে, প্রেমের মাঝে শুই। তুই কেমন করে যাবি? পা বাড়ালি পায়ের ছায়ায়,
আমাকেই তুই পাবি। তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই। তখন আমি একটু ছোবো, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়। তুই উঠবি আমার নায়, আমার বৈতরণীর নায়। নায়ের মাঝে বসবো বটে, নায়ের মাঝে শোবো। হাত দিয়ে তো ছোবো না মুখ, দুঃখ দিয়ে ছোবো। তুই কেমন করে যাবি? চমৎকার। ধন্যবাদ। সুন্দর। খুবই আরিফ সুন্দর ভাই? একটা কবিতা, অসাধারণ, ভালো। জি আপু, সবারই খুব প্লিজ। প্রিয় একটি কবিতা। হ্যাঁ আসলেই হ্যাঁ আসলেই মানে আর কিছু কবিতা আছে হ্যাঁ, যে মানে কখনোই পুরনো মন হয় ছুঁয়ে না, যায়। এরকম একটা। না, Exactly. বারবার শুনতে ইচ্ছে করে। আমরা কি আরিফ মালিক ভাইয়ের কাছ থেকে কোনো তার জীবনে কোনো সুখকর স্মৃতি শুনতে পারি? আপা, আমার প্রতিদিন সুখ আর সুখ। মানে আমি আমি প্রচন্ড সুখী একজন মানুষ। আমি মাশাআল্লাহ। সুখের সুখের মানে কম্পেয়ার করার কোনো সুযোগ আমার জীবনে নাই যে কোন সময়টা আমি ভালো ছিলাম। তবে আমি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু বলতে পারি। ওই যে ছেলে বলছিলাম, মানে আহ, বাবা মার একটাই ছেলে আমি। আমার দুটো বোন আছে। সো মাঝখানে আমি বড় হয়েছি, স্যান্ডউইচ বলি আমার নিজেকে। সো যেহেতু আচ্ছা, স্যান্ডউইচ। হ্যাঁ, আমি স্যান্ডউইচ বলি নিজেকে। সো যেভাবে বড় হয়েছি আর এখনো যেভাবে চলছি, আহ, দুঃখ কাকে বলে এটা আমার জীবনের আশেপাশে দিয়ে ঘুরতে পারে নাই, আর আমি ঘোরার সুযোগও দেই না আর কি কখনোই। আলহামদুলিল্লাহ। একেবারেই খুবই ভালো। একেবারেই আমার আমার জীবনটাই হলো এরকম। আমি এখন এরকম থাকার চেষ্টা করি। আমি একটু বর্ণচোরা টাইপের। নিজেকে পরিবর্তন করি না, ভিতরটাকে, বাহিরটাকে আমি বারবার পরিবর্তন করি। আমার লুক আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম। আমি যেমন 90 দশকের মানুষ। মানে আমার স্কুল শেষ হয়েছে 93-তে। তো তখন আমার কোমর পর্যন্ত বড় বড় চুল ছিল। কখনো বাবা। দেখা, কখনো দেখা, কারণ ওই সময়টা তখন একটা ট্রেন্ড ছিল, আপনাদের মনে আছে কিনা, 90 দশকে মাত্র ব্যান্ড যখন আপনার ইন্ট্রোডিউস হয় হাসান। বাংলাদেশে। হ্যাঁ, হ্যাঁ। হাসানরা অনেক পরের জেনারেশন আসছে। আমি আচ্ছা। তখনকার ধরেন ওয়ারফেজটা শুরু করেছিল বড় চুল, কমল ভাই ছিল ওয়ারফেজের গিটারিস্ট, তারপর সঞ্জয় ছিল, আহ, তারপর এই যে আমি খুব লম্বা চুলের একদম চরম ভক্ত একজন মানুষ, যদিও এখন মাথায় টাক পড়া শুরু হয়ে গেছে আপনার। আমি এখনো লং হেয়ার, এখন চিন্তা করছি যে আরেকটু পরে গেলে আমি পার্মানেন্ট যে আপনার ড্রাফটিং করে লম্বা চুল বানিয়ে নিবো আর কি, আপনার যাতে খোপা করতে পারি আর কি একটা। কারণ আই লাইক লং হেয়ার অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো আমি ওই ধরনের মানুষ। সেখান থেকে হ্যালো স্যান্ডউইচ ভাইয়া, থ্যাংক ইউ। মারফাবা, অনেক ধন্যবাদ আপনাকে। তো আমি খুব ফ্যাশন পছন্দ করি, নিজেকে পরিবর্তন করি। কখনো মানে আপনি আমার ছবিগুলো দেখলে মেলাতে পারবেন না আমাকে কখনো। আমার ফেসবুকে যদি ছবি দেখেন আপনি বলবেন একে কে। হ্যাঁ, সো নিজেকে যতভাবে আনন্দে রাখা যায়, যত রকম ভাবে, আমি এই জায়গায় খুব সেলফিশ, খুবই সেলফিশ। পৃথিবী দেখি না, মানুষ দেখি না, ওয়াইফ দেখি না, বাচ্চা দেখি না, ছেলে দেখি না। আগে আই নিড টু বি হ্যাপি। মানে হ্যাপি। কোনো না কোনো ভাবে আমাকে আগে হ্যাপি থাকা লাগবে। বিকজ আমি একটা জিনিস বিশ্বাস এক্স্যাক্টলি। করি, ইফ ইউ ডোন্ট হ্যাপি না নো, থাকলে অন্য কাউকে হ্যাপি রাখা যাবে না। সে কথাই বলছি আপু। আমি বলছি আমি যদি নিজে মিষ্টির স্বাদটা যদি আমি নিজে না জানি, রান্না ভালো করেছি কি করি নাই নিজে যদি চেখে না দেখি, তাহলে আরেকজনকে যখন আমি ডেলিভারি করব কি করে জানবো এটা সো আগে জানতে হবে নিজেকে কিভাবে ভালোবাসতে হয়। যদি আপনি ওটাই। নিজেকে ভালোবাসতে প্রপারলি জানেন, তাহলেই আপনি সেই ভালোবাসাটা আরেকজনের সাথে শেয়ার করতে পারবেন। আদারওয়াইজ কি একদম। ভালোবাসলেন, কি ভালোবাসলেন আপনি একেবারে। কিন্তু জানলেন না। মানে হ্যাঁ, সো এই জন্য আমি একেবারে নিজেকে এক্স্যাক্টলি। হ্যাপি রাখার চেষ্টা মানে করি। অনেক আমি প্রবলেম। আমি যদি বলি যে আই এম অলসো ফলো দিস রুলস। এক্স্যাক্টলি, আচ্ছা, হ্যাঁ, এটা যদি কেউ সেলফিশ বলে, আই ডোন্ট কেয়ার। আমি অ্যাকচুয়ালি হ্যাপি নিজেকে থাকাটাই হচ্ছে বড় কথা। And অ্যাগ্রি। when I feel I'm happy, then I'm giving everyone's happiness. তা এছাড়া তো সম্ভব না। প্রকৃতি কি বললো, পরিবেশ কি বললো, প্রতিবেশী কি বললো, মানে আমি আমি সেটা নিতে চাই না। কারণ দিনের শেষে আমি সুস্থ থাকলে আমার পরিবারের বেনিফিট হবে। সুস্থ থাকবে। আমার একদম। আমি যদি মানসিকভাবে সুস্থ থাকি, তাহলে সেই বেনিফিটটা আমার পরিবার পাবে, আমার বন্ধুরা পাবে। আমি মানসিকভাবে অশান্তিতে থাকলে মানে প্রতিবেশীর কিছু হবে না, ক্ষতি হবে আমার ফ্যামিলির, আমার বন্ধুদের। ফ্যামিলি সবার আগে একদম। এফেক্টেড ফ্যামিলিই হবে। So, নিজে ভালো না থাকলে কাউকে ভালো রাখা যায় না, এটা যায় আসলে না। অ্যাবসোলুটলি আপু, অ্যাবসোলুটলি আপু। চেষ্টা করি আমি নিজেকে সবসময় আনন্দে রাখার, খুব আনন্দে ভালো রাখার। ফিলোসফি আপনার। আচ্ছা, এটা বলছি মনে কি হয় আপনি আপনাদের তো এখানে business। স্যান্ডউইচ হয়ে গেছেন, 3 রমণী আর আপনি একা। আমি আমি সৌভাগ্যবান আপু, ধন্যবাদ আপু। এবার তাহলে নিশাতের পালা। নিশাত, তুই একটা কিছু আচ্ছা। আমাদেরকে উপহার দে।
এত গুণী গুণী মানুষ, এদের সামনে আমার কবিতা, আমি একটা ছোট কবিতা বলি, আমি না লিখেছি না আপনি, কবিতাটা। আমরা সবাই এখানে আমি তো শিক্ষানবিশ। বেসিক স্পেশালি আমি যদি বলি, আমিও একদম নতুনই, এমন কোনো এক্সপিরিয়েন্স আমার নেই। তো আপনি না, আমাদের সাথে একদম আপনাদের কবিতা অনেক সুন্দর, আমি চেষ্টা আপ- করছি পড়ার। আমার একটা কবিতা একদম ভালো লাগবে নিশ্চয়ই, আশা করছি। হ্যাঁ অবশ্যই। আচ্ছা। খুব ভালো লিখিস রুহা। আচ্ছা, কবিতার নাম যদি বলো। যদি বলো, ছেড়ে দিব সব পুরনো অভ্যাস, তোমার স্বপ্ন রঙে রঙে করব বিন্যাস। যদি বলো, চলে যাব দূর থেকে দূরে, বহু দূর পথ পাড়ি দিয়ে যাব নতুন কোনো শহরে, যেখানে নেই মান অপমান, আছে শুধু ভালোবাসা অবিরাম। যদি বলো, থাকবো চেয়ে পথের দিকে, আসবে তুমি তাই, তোমার নেশায় গা ভিজিয়ে করব অবগাহন সারাক্ষণ। যদি বলো, পারিজাতের সুবাস মেখে আকাশের খানিকটা নীল পড়বো চোখে, শুধু একবার যদি তুমি বলো। ধন্যবাদ। চমৎকার। চমৎকার, খুব সুন্দর, অসাধারণ। ধন্যবাদ। খুব সুন্দর। এটা আপনার লেখা আপনি? আপনি নিজে লিখেছেন। জি, আচ্ছা, দারুণ ভালো লিখেছেন। দারুণ লেগেছে। লিখেছেন, খুব অনেক খুব সুন্দর, সুন্দর। খুব সুন্দর। থ্যাংক ইউ। আমাদের অনুষ্ঠানের আমরা মাঝপথে চলে এসেছি। এই পর্যায়ে আবার আমাদের পরিচয় দেওয়ার পালা। আমি ইরা জেনিত আছি এখানে, সাথে আছে আরিফ মল্লিক, আছেন নাবিলা নুপুর, আছে নিশাত চাকলাদার। আশা করি আপনাদের আমাদের অনুষ্ঠান ভালো লাগছে। যে যেখানে থেকে দেশ বা দেশের বাইরে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে প্রাণ ঢালা ভালোবাসা, শুভেচ্ছা, এবং আশা করছি আপনারা আমাদের অনুষ্ঠানটা শেয়ার করে দিবেন, যাতে আমাদের ভিউয়ার্স আরেকটু বাড়ে। এবার যাচ্ছি আমি আরিফ মল্লিক ভাইয়ের কাছে। আপনার ঝুড়িতে কি আছে আমাদেরকে একটু বলেন। আহ, আরেকটা পছন্দের কবিতা তাহলে আমি পড়ি। হ্যাঁ পাহাড় অবশ্যই। পাহাড় চূড়ায়, সুনীল হ্যাঁ গঙ্গোপাধ্যায়। খুব কমন অবশ্যই, কবিতা। দারুণ দারুণ। খুব সবাই চমৎকার একটা বই, খুব খুব চমৎকার একটা চমৎকার। কবিতা। সবাই পড়ে, কারণ এই কবিতাগুলো মানুষের অনেক শোনা আছে এবং মানুষের কানে ভালো লাগে, এবং হ্যাঁ, উপলব্ধিগুলো হয়তো ভালো হবে। নতুন কবিতা মেলানো পড়লে যায়। অনেক সময় এখানে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। জি আপনি তো প্লিজ। নতুন কবিতাগুলো খুব সুন্দর গলায় তুলেন। আপনার কাছ থেকে আমি নতুন কবিতাও শুনতে চাই, কারণ আপনার ভয়েস কণ্ঠে সুন্দর আবৃত্তি শোনার জন্য আমরা বসে আছি, কান পরিষ্কার করে বসে আছি। নিশ্চয়ই 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 আমি নতুন কবিতা শোনাবো। আহ, তাকে নতুন কবিতা, আচ্ছা এই কবিতাটা যেহেতু এই বললাম কবিতাটা নতুন কবি, অবশ্যই শুনবো, এটা করে এটা তো নিন। ভাবতেই অবশ্যই হবে আমাদের। অবশ্যই। হ্যাঁ আমি একটা নতুন কবিতার প্রিপারেশন আমার কাছে আছে। হ্যাঁ আমি নতুন কবিতার প্রিপারেশন, আমি আজকে আপনাদের তিনজনের তিনটা কবিতা পড়বো। আহ, ও আমি আমরা এখানে সবাই গুণী, আমরা গুণীজন এখানে আমরা সবাই আছি, আমরা সবাই কম বেশি কিছু লিখছি। সো আমি ওভাবে প্রিপারেশন আমার কাছে আছে। আমি নাবিলার একটা কবিতা আবৃত্তি করব, আমি জেনিদাপুর একটা কবিতা আবৃত্তি করব, এবং আমি আহ, নিশাতাপুর একটা কবিতা আবৃত্তি করব। হ্যাঁ আচ্ছা, এখানে তিন, ফিলিং অনার্ড, এখানে থ্যাংক ইউ। না এখানে আমরা অবশ্যই। আমরা আমরা নিজেরাই যেহেতু লিখছি, নিজেরাই পড়ছি, সো আমি এই সম্মানটুকু আপনাদের করতে চাই আজকে এই প্রোগ্রামের থ্রুতে আর কি। থ্যাংক ইউ সো সো মাচ। থ্যাংক সো ইউ। আমি মানে এই কবিতাগুলো যেহেতু মাত্র প্রিন্ট করেছি আপু, আমি হয়তো ওইভাবে কবিতার যেই আবৃত্তির যেই কি বলে যেটাকে আবৃত্তি নির্মাণ, যেটা সেই আবৃত্তি নির্মাণটা হয়তো করতে পারিনি। আজকে প্রিন্ট করেছি, একবার দুবার পড়েছি। সো হয়তো আবৃত্তি যেভাবে করা উচিত সেটা না হলেও চেষ্টা করবো সুন্দর করে পাঠ করার জন্য, ভবিষ্যতে যাতে আমি এগুলোকে সুন্দর করে আবৃত্তি করতে পারি। তো প্রথমে আবৃত্তি আমি আপনার সহজাত, আবৃত্তি আপনার সহজাত প্রবৃত্তি, এর চেয়ে বেশি আর কিছু বললাম না। বললাম না। তারপর আবৃত্তির বিনয় করে বলছেন আর কি। না আবৃত্তি আবৃত্তি কিন্তু ঠিক আছে, বাট একটা একটা যদি নির্মাণ না করা যায় আবৃত্তিটাকে, তাহলে হয়তো আহ, পড়া হয় আর কি। যে অনেকে বলে পাঠ করছি আর আবৃত্তি করছি, নিশ্চয়ই পাঠ আর আবৃত্তির মধ্যে একটা পার্থক্য আছে। তা পার্থক্য নাহলে আছে, হ্যাঁ। তা নাহলে আবৃত্তিকাররা কেন বলছে যে আমি পাঠ করছি, কেন বলছে না আবৃত্তি করছি? নিশ্চয়ই আবৃত্তির ভিতরে অন্য একটা ঢং আছে, অন্য একটা নাটক আছে, যেটা পাঠের মধ্যে একদম সেগুলো নাই, নাটের মধ্যে নাই। তো আমি আজকে পাঠ করব আপনাদের তিনজনের তিনটি কবিতা। আর তাহলে আমি প্রথমে পাহাড় চূড়াটা করি, হ্যাঁ যেহেতু এটা হ্যাঁ অবশ্যই। আহ, অবশ্যই। যেহেতু একটি বড় কবিতা। অবশ্যই।
এটাও পাঠ করবো, তাড়াতাড়ি শেষ করে ফেলবো, কারণ যেহেতু আমাদের আহ, আহ, না না, সময়টা। না আরিফ না, মল্লিক আপনি চেষ্টা সুন্দর করে করবেন না, আপনার আবৃত্তির জন্য আমরা বসে আছি। আচ্ছা, আমি তাহলে একটু চেষ্টা করি এটা। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার একটা নিজস্ব নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে, পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থাণু, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছোটবেলায় আমার বেশ ছোট্টখাট্ট সিমসাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবাহমান ছিপছিপে তন্বী নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হলাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন বলতো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো আজ এখানে দক্ষিণ গরম হাওয়া। শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফিরে যাওয়া যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায়। মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরের তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। চমৎকার, ধন্যবাদ। খুবই সুন্দর। খুবই সুন্দর। মানে আমার মনে হচ্ছে কি যে শেষ হলো কেন? হ্যাঁ, হ্যাঁ, মনে হচ্ছে আচ্ছা, আরেকটু আমাদের হলেও। সময় সংক্ষিপ্ততার কারণে আমরা আমাদের আড্ডাটা কিছুক্ষণের জন্য পোস্টপন করছি। এবার আমরা চাচ্ছি আরিফ মল্লিক আমাদেরকে পরপর আরো 3টি কবিতা পাঠ করে দিক। এই আপনাদের কবিতাগুলো, হ্যাঁ। ব্যাপারটা আমি মিস করতে চাই না, এটা আমাদের জন্য খুবই লোভনীয়। আচ্ছা, আমি প্রথমেই নাবিলার একটা কবিতা পড়বো, কারণ নাবিলার এই কবিতাটার একদম। প্রিপারেশন আমার ছিল। আমি কবিতাটা পোস্ট করেছিলাম। আহ, আমার খুব খুব ভালো লেগেছিল কবিতাটা। অসাধারণ এক কবিতা। মানে একটু কবিতাটি বলতে চাচ্ছি, নিশ্চয়ই। আপনি যখন এটা আবৃত্তি করে আমাকে দিয়েছিলেন, মানে আপনি আবৃত্তি করার পর আপনার কতটুকু ভালো লেগেছে সেটা তো আমি বলতে পারছি না, কিন্তু আমার ভালো লাগাটা ছিল একদম আকাশ ছোঁয়া। আমার খুব ভালো লাগে একজন মানুষকে। আমি মনে করি আমার এই আবৃত্তি জগতে পা দেওয়ার পর থেকে আমি মনে করি পৃথিবীর একজন মানুষকে যদি আমি আনন্দ দিতে পারি, সৃষ্টিকর্তা মনে হয় এটাই আমার দায়িত্ব দিয়েছেন আমাকে, এটাই আমার কর্ম। আমি এখন পর্যন্ত অনেকগুলো কবিতা আবৃত্তি করেছি। 35-40টা কবিতা হয়তো আবৃত্তি করেছি আমার বন্ধুদের। আমি আজ পর্যন্ত কারো কাছ থেকে পারমিশন নিয়ে কোনোদিন কবিতা আবৃত্তি করি না। আমার এটা একটা একদম। হ্যাবিট। এটা আমার একটা হ্যাঁ, হ্যাবিট যে সেটাই। আমি কবিতাটা আবৃত্তি করি, সরি। খারাপ হোক ভালো হোক, এডিট করে টোরে রাতের বেলা 3টা 3:30 বাজবে, তারপর আমি এটা পোস্ট করে ওর ইনবক্সে দিয়ে আমি ঘুমায় পড়বো, ও যাতে আমাকে রিপ্লাই দিতে না পারে। সকালবেলা সেও ঘুম থেকে উঠে সারপ্রাইজড হবে, এবং সে যে সুন্দর করে আমাকে একটা মেসেজ দিবে, আমি আবার সেই মেসেজটা মানে পড়ে খুব আনন্দ পাবো। আমি আনন্দ পান। এই জন্য আমি আর কাউকে জিজ্ঞেস করি না, পারমিশন নেই না যে তোমার কবিতাটা পড়বো অথবা তোমার কবিতাটা পড়তে পারি কিনা। কেস করে দিলে কেস করে দে, কপিরাইটের যাই কিছু কে- পরে।
না, একদম বন্ধুদের একদম এই জন্য সাহস করে একদম। বন্ধুদেরটা করি, বাইরেরটা খুব একটা চেষ্টা করি না, কারণ এখন যেহেতু অনলাইনে কপিরাইট নিয়ে অনেক কিছু হচ্ছে, যদিও আমাদের আবৃত্তি জগতে এখনো কপিরাইট নিয়ে অত কিছু হচ্ছে না, কিন্তু খুব রিসেন্টলি আমরা সবাই জানি যে মিউজিক ইন্ডাস্ট্রিতে কপিরাইট নিয়ে অনেক কিছু হয়ে হুম, গেছে। হুম। এখন ফেসবুকেও আপনি একটা গানের গাইতে গেলে ওরা বন্ধ করে দেয়, মিউট করে দেয়। হ্যাঁ হ্যাঁ, মিউট করে অনেক দিচ্ছে। অনেক ঝামেলা হচ্ছে। So, কবিতা আবৃত্তিতে এখনো কবিতা লেখকরা এখন এটা করছে না, এটা যেদিন আমার তারা জন্য ব্যবসা খুব বাণিজ্য সুসংবাদ। এটা আমার জন্য সুসংবাদ এই কারণেই যে আমি পরপর 3টা ফেসবুক থেকে অবজেকশন লেটার পেয়েছি, কারণ আমি এর আগে গানের প্রোগ্রাম করতাম। গান আসতো আচ্ছা। আমার হুম। সঙ্গে, আমার সঙ্গে সেম সেম গুণীজনেরা আসতেন, আমার অনুষ্ঠানে লিনু বিল্লাও এসেছেন। কিন্তু কথা হচ্ছে যে গানের অনুষ্ঠান যখন ডিলিট করতে হয় তখন খুব কষ্ট হয়, কষ্ট হয়। না, তাই তো কারণ এখানে আমি আমার আমার আ- আ- অনুষ্ঠান কষ্ট হয়। আমার গুণীজন একটা গান গেয়ে গেছেন আমার অনুষ্ঠানে এবং সেটা আমাকে ডিলিট করতে হচ্ছে। এর চেয়ে বড় মানে কষ্টের জিনিস আর দ্বিতীয়টা হয় না। হ্যাঁ, এই বিষয়টা জন্য যে আমি আমি এই জন্য গান বা আবহ সঙ্গীতটা একটু বাদ দিয়ে রেখেছি। না, রাইট, যেমন আমার খুব পছন্দের একটা গান আপনার এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ আয়না কেমন ধরে। কান্না তোমার। হুম। আমি এতবার গানটা নিজে নিজে গেয়েছি যে কারোকে মিউজিকের সাথে যতবার পোস্ট করতে গেছি আমাকে ফেসবুক বন্ধ করে দেয়, আর গানটা আমার আজ পর্যন্ত দেয়াই হলো না। দেয়াই হলো না, বাট আমি ভালো গাইতে পারি না, তবে আমার গানটা খুব পছন্দ, আমি খুব গাইতে চাই। তো খুব এখন সুন্দর গান। মনে মনে হচ্ছে যে কোনো একটা বন্ধুকে বলবো তুমি গিটার বাজাও, আমি শুধু গাই, তাহলে হয়তো বন্ধ করতে পারবে না। হ্যাঁ। So, যাই হোক, না, এটা আবহ মানে, সঙ্গীতটাও কিন্তু বন্ধ করে দিচ্ছে। আমার একটা কবিতা আবহ সঙ্গীত দিয়েছিল সাফিকা জহুরা জেসি, আমার কবিতা আবৃত্তি করে সেই টাকে আমাকে ডিলিট করতে হয়েছে, কারণ ওটা ছিল একটা মেডিটেশনের আবহ সঙ্গীত। ওরা না সেটা ওটা ধরতে আপনি, পেরেছে, ধরতে না পেরে আসলে আমাকে ইনফর্ম যে- করেছে। যেগুলো কপিরাইটের জন্য আপনার করা আছে, ক্লেম করা আছে, সেগুলোই বন্ধ করবে। যেটা কপিরাইটের জন্য নাই সেগুলো তো আর বন্ধ হচ্ছে না, কারণ আমরা তো এখন অনবরত কবিতা আবৃত্তি করছি, আবহ সঙ্গীত পিছনে দিচ্ছি, মিউজিকগুলো দিচ্ছি, আমার সব কবিতা হ্যাঁ আমি দেখে দেখে খুঁজে খুঁজে বের করছি যে কোনটাতে লেখা আছে নো কপিরাইট, এই ওগুলো দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ তো যাই হোক, আসলে দরকার আছে, এটা দরকার আছে, কারণ যারা সঙ্গীত শিল্পী তারা আসলে আমাদের দেশে বিনা চিকিৎসায় মারা যায়, খুব দুঃখজনক বিষয়। হুম, হুম, হুম। মানে আমরা সবাই একজন 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 শিল্পীর গান শুনে আনন্দ পাচ্ছি, জীবনে অনেক দূর চলে যাচ্ছি, কিন্তু যিনি এত কষ্ট করে এই সঙ্গীতটা জন্ম দিয়ে গেলেন, সে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। এটা আসলে তাকে কোনোভাবেই মূল্যায়ন হওয়া করা উচিত না, হচ্ছে কাম্য না। না। হ্যাঁ। তাকে মূল্যায়ন করা হচ্ছে না। তো এই সমস্ত আসলে বন্ধ করে দেওয়া উচিত, যারা করছেন সাধুবাদ জানাচ্ছি তাদেরকে। আমাদের যদিও কষ্ট হবে, কিছু করার নাই। আমরাও একসময় হয়তো আমাদের কবিতার পেছনে তো অনেক বেশি আবহ সঙ্গীতের প্রয়োজন হয় না, টুংটাং গিটার একটা নিয়ে আমরাও আস্তে আস্তে শিখে যাব, পিছনে হুম, আমরা আস্তে হুম। আস্তে গিটার বাজায় বাজায় কবিতা আবৃত্তি করে যাব। হ্যাঁ, তো একদম। ভালো লাগবে। এটা আসলে শেখানোর জন্য, আমাদেরকে শেখানোর জন্য এই পরিশ্রমটা করছে তারা, যাতে তোমরা করছে, অন্যদেরটা হ্যাঁ। নিও না। হ্যাঁ, তোমরা শিখতে পারবে না, তোমাদেরটা মানে করো। রেডিমেড পেয়ে যাচ্ছ সব, একটু নিজে চেষ্টা করো না। একদম। আমরা কবিতায় চলে যাই। হ্যাঁ, হ্যাঁ শিওর। যা কিছু প্রথম, নাবিলা নূপুর। তোমার প্রথম কাছে আসায় বুঝেছিলাম প্রেম কি, তোমার প্রথম স্পর্শে বুঝেছিলাম অনুভূতি কি, তোমার প্রথম আলিঙ্গনে বুঝেছিলাম শিহরণ কি, তোমার প্রথম চুম্বনে বুঝেছিলাম দেহের অসারতা কি, তোমার প্রথম অভিমানে বুঝেছিলাম আবদার কি, তোমার বুকে প্রথম মাথা রেখে ভরা জ্যোৎস্নায় সাগর পারে বসে বুঝেছিলাম জীবন কি। স্মৃতি কত জীবন্ত হয়, তাই না? তোমারই প্রথম বিদায় যেদিন আমার প্রেমবয় ভুবন থেকে, সেদিন বুঝেছিলাম বেঁচে থেকে মৃত্যু কি। ধন্যবাদ। মানে ধন্যবাদ। এত ছোট্ট একটা খুবই কবিতা, সুন্দর। কিন্তু কবিতাটার ভিতরে যে শুধু অনুভূতি, অনুভূতি আর অনুভূতি। শুধু একদম। অনুভূতি, আমি আমি অনুভূতি আর যখন মানে কবিতাটা লিখেছিলাম, আমি মানে নিজেও লস্ট হয়ে গিয়েছিলাম। আর আমার লেখার ওয়েটা হচ্ছে যে মানে আমি অন্য কারো না, নিজের লাইফ থেকে আমি সিচুয়েশনটা বের করি। যে কোনো একটা সিচুয়েশন হঠাৎ মাথায় চলে আসে, দেন আমি ওটার উপর একটু অ্যানালাইসিস করে দেন খুব সহজ সরল ভাষায় লেখার চেষ্টা করি। আর খুবই সুন্দর। দারুণ। আপনি আর আরিফ যখন আমার কবিতাটা আবৃত্তি করলো, মানে আমি নিজেও অবাক যে এটা আমি লিখেছি, এটা আমার লেখা।
কারণ মানে এই কবিতাটা আবৃত্তি করতে গেলে অনেক অনুভূতি দেওয়া যায়, মানে যদিও এক্স্যাক্টলি আমি আমার আমার আর আমার ভাইব আমার ভাইব্রেশন নাটকটা কম আমার গলার ভিতরে, মানে আবৃত্তির যে নাটকটা থাকার দরকার, আমি এখনো স্ট্রেট লাইন চলি আর কি, নাটক এখন এটাই শিখতে ভালো, পারিনি। এটাই এটা ভালো, আমি আমার মানলাম এটাই না, ভালো লাগে। এটা আমি মানলাম না, যে জিনিসটা আপনার ভিতরে আছে সেই জিনিসটা অনেকের ভিতরেও নাই, হ্যাঁ, মানে ভালো অনেকের লাগে। যে নাটকের যে একটা না আবৃত্তি থাকে, মানে 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 আবৃত্তির ভিতর যেটা আ- নাটক আর কি। নাটকীয়তা আরিফ যেটা নাই, বলছেন, আপনি সেটা মানে বলছেন ওনাকে কিন্তু এফর্ট নাটকীয় দিতে নাই। হয় না, ওনার আপনি গলা থেকে জিনিসটা চলে আসে, মানে চলে আসে, নাটকীয় ভাবে কোনো এফর্ট দিতে হয় না। মানে চেষ্টা করছি। নাটকীয়তাটা নাটকীয়তা কমটাই ভালো নাটকীয়তা লাগে। নাই, কিন্তু যা আছে হ্যাঁ সেই জিনিসটা আমাদের অনেক ভালো লাগে, সেটার কোনো অসংখ্য হ্যাঁ, ব্যাখ্যা ধন্যবাদ, নেই। অসংখ্য যাই হোক, ধন্যবাদ। আচ্ছা, আমরা আরেক এবার থ্যাংক ইউ পরের সো কবিতায় মাচ। যাচ্ছি। হ্যাঁ, খুব হ্যাঁ, হ্যাঁ, সুন্দর ইউর অলওয়েজ কবিতা, ওয়েলকাম নাবিলা। খুবই সুন্দর। থ্যাংক ইউ। এরপরে কবিতা আবৃত্তি করবেন, এবার নিশাতেরটা করেন, তারপরে আমারটা। আপু ফরওয়ার্ড করলেন না? আচ্ছা, আমি কিন্তু হ্যাঁ, প্রিপারেশন নাই, আমি পড়ে যাচ্ছি। হ্যাঁ, আবৃত্তিটা সুন্দর করে সমস্যা নাই, শোনাবো, শোনাবো একদিন। সমস্যা নাই। তাহলে নিশাত আপুর কবিতাটা আবৃত্তি করি আমি এখন। আমি একটা হ্যাঁ, হ্যাঁ, কবিতা সিলেক্ট করেছি, ছোট কবিতা, কারণ বড়টার প্রিপারেশন নেওয়া আরো কষ্ট হতো। আপু কবিতাটির নামকরণ করেছে ভালোবাসার সমীকরণ। একসাথে বুড়ো না হলে বুঝি ভালোবাসা যায় না, ভালোবাসা হয় না। হাতে হাত না রেখে হাঁটলে কি পাশে থাকা যায় না? চোখের আড়ালে থাকলে কি মনে পড়ে না? এক মহাসমুদ্র থেকে আরেক মহাসমুদ্র, এক মহাদেশ থেকে আরেক মহাদেশ পাড়ি দিয়েও হৃদয়ের খুব কাছে থাকে কখনো কেউ? স্পর্শ না করেও ছুঁয়ে ছুঁয়ে যায় সে সারাক্ষণ। যোজন যোজন দূরে থেকেও দৃষ্টির সীমানা পেরোয় না কখনো? অন্তহীন শূন্যতা পূর্ণ করে যে খুব সহজেই। অন্ধকার বনবাস মুহূর্তে হয় আশ্চর্য, এক মরুদ্যান শুধু তার কথা ভেবে। আমি জানি না আমি চমৎকার। কতটুকু পড়তে দারুণ, পেরেছি। অনেক সুন্দর লিখেছেন আপনি, লেখাটা খুবই সুন্দর, অসাধারণ, আবৃত্তিও আরো হয়েছে চমৎকার, এক কথায় চমৎকার, যেমন লেখা তেমন আবৃত্তি। তেমন আরো আবৃত্তি। একবার, আরো একবার দুবার পড়তে পারলে হয়তো ভালো হতো আর কি। আর যদি আর একটু প্রিপারেশনটা নিতে খুব পারতাম মানে তাহলে। আমার কবিতা আপনার গলায় মনে হলো যে মানে অন্যরকম অন্য একটা ডাইমেনশন। ধন্যবাদ আপু, এক্স্যাক্টলি। আমি চেষ্টা করেছি পড়ার, আর একটু সুন্দর করে যদি আমি পজ টজ গুলো রেডি করে নিতে পারতাম কমা টমা দিয়ে, না তাহলে না হয়তো না, আরো সুন্দর অসুবিধা করতে নাই, পারতাম। খুবই সুন্দর লাগে। সুন্দর। ধন্যবাদ, কারণ অসংখ্য আমার আমার ধন্যবাদ। কবি আমার কবি আপু খুশি হলে আমি আমার আর চিন্তা করার কিছু নাই, কারণ যিনি লিখেছেন তিনি যদি বলেন ভালো হয়েছে, তার মানে আমি তার খুবই ভালো, ভাবটাকে ভাবটাকে আমি ডেলিভারি করতে পেরেছি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ভেরি ধন্যবাদ, ইম্পর্টেন্ট। খুবই সুন্দর, আমার খুব ভালো না, লেগেছে। খুবই সুন্দর। লেখাটিও খুব সুন্দর, লেখাটা খুব দারুণ সুন্দর। দারুণ। এই লেখাটার মধ্যেও কিন্তু ভীষণ ফিলিংস রিলেটেড। এটাই। একদম, একদম। যেটা নাবিলা বলছিল, মানে নিজের লাইফের কিছু ফ্র্যাগমেন্টস ওখান থেকেই লিখলে মনে হয় আবেগগুলা খুব চলে আসে, খুবই স্বাভাবিক এবং খুব স্বতঃস্ফূর্ত ভাবে আনা যায়, এবং এক্স্যাক্টলি, খুব একটা বেশি এফর্ট দিতে হয় না। অ্যাবসলিউটলি, এক্স্যাক্টলি। হ্যাঁ, আদারওয়াইজ তো আসবে না তো, আপনি যেটা মানে না আরেকজনেরটা তো আর আপনি আপনার মতো না করে না, যেমন আমরা আবৃত্তিকাররা আপনাদের কবিতা যতই আবৃত্তি করি না কেন, আপনি যদি নিজে আবৃত্তিকার হতেন তাহলে ওটাকে যেইভাবে আপনি ডেলিভার করতে পারতেন, আমরা যতই চেষ্টা করি না কেন ওটা কোনোদিনও হবে না। হতো কারণ না, কারণ আপনার সন্তানকে তো আপনার চেয়ে ভালো আমি বাসতে পারবো না। আমার পারবো সন্তানকে না। আমি যেমন ভালোবাসি, আপনার সন্তান আরেকজনের সন্তান আরেকজনের সন্তান, আপনার সন্তান আপনার সন্তান। সো আপনার কবিতা একদম। আপনি যখন আবৃত্তি সুন্দর। করবেন, সেটা হ্যাঁ, যেরকম হবে, আমি জীবনে যতই পাওয়ারফুল আবৃত্তিকার হই না কেন, ইম্পসিবল, এটা হয় সম্ভব না, এটা ওই অনুভূতিগুলোই একদম। আসবে না। আসে না। আমার আমার সুন্দর। আমার ছোট্ট এক্সপেরিয়েন্স থেকে আমি এটা বললাম আর কি। না না, এটা প্র্যাকটিক্যাল যেটা বলেছেন আপনি। চেষ্টা করছি, তারপরেও কতটুকু কবিদের ভেতরে যাওয়া যায়, হুম, কারণ যতটুকু ভেতরে যেতে পারবো অতটুকুই ভালো আবৃত্তি করতে পারবো। করতে পারবো, হ্যাঁ। আদারওয়াইজ হয়তো আমি চেষ্টাই করে যাব, কোথাও না কোথাও কিছু একটা থেকে যাবে। আমি পরের আচ্ছা, কবিতায় আমাদের চলে যাচ্ছি। জেনিত আপু ওয়েট করছে। জেনিত আপুর কবিতায় চলে ওকে, যাচ্ছি এখন। ইটস ওকে। আমি ওয়েট করছি, আমি শুনছি। আচ্ছা, জেনিত আপুর একটা সুন্দর কবিতা আমি সিলেক্ট করেছি, প্রিয় চাঁদ। আমার শহরে চাঁদ ওঠে প্রতি রাতেই, আমি আর হৃদয়ের গহীনে আমার লুকানো সমুদ্রের অধিবাস্তব ঢেউ গুনি। অসংখ্য অজস্র অপার্থিব ঢেউ গুনতে গুনতে
নিয়তির মুখোমুখি দাঁড়াই, খুব আলগোছে জানতে চাই কি এমন হতো যদি আমাদের দেখাই না হতো, কি বা এমন হতো যদি আমি তোমার বিরহে ৯,০০০ কবিতা লিখবার শপথ না নিতাম, আর কি বা হতো আমার বরফ শীতল বাহু মাথার পাহাড়গুলোয় বিষণ্ণতায় হিমবাহ, তোমার নীল চোখের মায়ায়, তোমার নীল চোখের মায়ার উষ্ণতায় গলে অনুভূতির নদী হয়ে তোমাকেই ছুতে চেয়ে অগণিত ধারায় তোমাকে খুঁজে ফিরত এক আকাশের এক চাঁদ। তুমি তো তাকে দেখো, তাকে বলে দিও আমি তাকেই খুঁজি, তার অপেক্ষায় প্রহর ভেঙে তারই প্রতীক্ষায় আছি, আমার হৃদয়ের শাশ্বত একাকিত্ব উদযাপন শুধু তারই জন্য। প্রিয় চাঁদ, তাকে বলে দিও সে শুধুই আমার। প্রিয় চাঁদ, তাকে বলে দিও সে শুধুই আমার। ধন্যবাদ। দারুণ। ধন্যবাদ। এত সুন্দর করে ফোটানো হবে আমি কখনো ভাবিনি। এই জয় না কবিতাগুলো হোক। আমি একাই মানে পাঠ করার চেষ্টা করি, কিন্তু এভাবে যে কেউ মানে মানে পুরুষ কণ্ঠে আমার কবিতা এই প্রথম, এই প্রথম। আমি জানি না আপু কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ। কেমন খুবই মানে সুন্দর হয়েছে। এগুলোকে আসলে একটু মিউজিক টিউজিক দিয়ে করতে পারলে অসাধারণ কবিতা হবে। আমি কারণ অপেক্ষা করবো। এগুলোর ভিতরে অনেক অনেক মোহ আছে, হ্যাঁ। কারণ আমি পড়ছি যখন খুব বেশি পড়িনি কিন্তু, রাইট, একবার পড়েছি অফিস থেকে আস্তে আস্তে প্রিন্ট করে নিয়ে বের করে যতটুকু পড়েছি আর কি। তো তাতেই যদি এতটুকু আবৃত্তি করতে পারি, এটাকে নিয়ে যদি ১ ঘন্টা সময় দিতে পারি, তাহলে মনে হয় আরেকটু ডেভেলপ করে আর সুন্দর কবিতা মানে আবৃত্তি প্রডিউস করা সম্ভব। ধন্যবাদ সম্ভব, আপু, হ্যাঁ। চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ৩টি কবিতা আর একটি নির্বাচিত কবিতা পাঠ করে শোনালেন আরিফ মল্লিক। I'll go extra miles to reach my voice echoed in your heart. I'll dive the deepest core of the ocean just to let you perceive my feelings. I'll fly above the furthest clouds to reach out the stormless space. Yes, I'll chase the farthest unicorn to feel the rain you rain in my heart. ধন্যবাদ। এবার আমরা যাচ্ছি নিশাত চাকলাদারের কাছে। নিশাত, এবার তোর পালা। হুম, আমি তোর একটা কবিতা পড়ি। ধন্যবাদ, আগাম ধন্যবাদ। হুম। মেঘের দামে, ইরা জেনিত। মেঘের দামে কিনেছিলাম এক বুক জল, দৃষ্টি প্রসারিত করে তোমার অপেক্ষায় থাকতে থাকতে কখন যে আমার সম্পূর্ণ সত্তা মেঘ ডাকবার ছুতোয় ঈশান কোণে দাঁড়িয়ে থাকা দিগন্তটাকে আপন করে ফেলেছিল, টের পাইনি। বুকের ভিতর ছলাৎ ছলাৎ ছলাৎ, সারাদিন অবচেতনে অধিবাস্তব ঢেউ গুনে চলি, তুমি যে আমার হবার নও। এই বাস্তবতা এতটা কাঁদাবে, এতটা ভোগাবে, এতটা কষ্ট দিবে, কল্পনার বাইরে ছিল। আমার মেঘগুলো আজ কিছু সাদা, কিছু সুরমা, কিছু একদম গাঢ় মেঘ রং। চোখ দুটো আর কাঁদতে সাহস পায় না, তুমি ভেসে যাবে ভয়ে। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর লেখা এবং আবৃত্তি খুব সুন্দর। অসাধারণ, অসাধারণ। ধন্যবাদ। আচ্ছা, আমার না কি হয়েছে, আমাদের হয় কি যে ফেসবুকে যখন যাচ্ছি তো গ্রুপের এত নোটিফিকেশন আর এত কাজ থাকে, তো ফ্রেন্ডদের নোটিফিকেশন গুলো আসে না। তো আজকে আমি যখন জেনিতাপুর ওয়ালে ঢুকেছি, তখন আমি দেখলাম যে উনি তো মানে দারুণ অসাধারণ কবিতা লিখেন। আমার কিন্তু আগে জানা ছিল না আপি। হ্যাঁ, তখন আমি দেখলাম যে তখন মনে হলো যে আমি আসলে মিস করে ফেললাম। তো নো প্রবলেম, নেক্সট টাইম আপনার কবিতা তবে নিয়ে আমি আসবো। আমার 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 আমি একটা ছোট্ট অ্যাড করি আর কি, আপুদেরকে বলছি আর কি, যারা আপনারা কবিতা লিখেন, আহ, উম, আমাদের মতো মানে আমরা যারা আবৃত্তি করি আমাদের জন্য এটা বলা আর কি, কবিতার যখন পোস্ট করবেন আপু, একেবারে পস্টসগুলো কমাটমাগুলো যেখানে যেখানে বেশি বেশি করে দেওয়া দরকার একবারে দিয়ে দিবেন।
যাতে একজন আবৃত্তিকার রেডিওটা পেয়ে আবৃত্তি করে ফেলতে পারে, তার যতটা নিয়ে এত চিন্তা করা না লাগে। কারণ এখন যেমন আমি একটা কবিতা নিয়ে এলাম, এখন এটা যে কোথায় কমা হবে, কোথায় যে একটু পজ দিব, চিন্তা করতে করতে কিন্তু সো যদি কবিতাটা সময় নির্মাণ করে দেন একেবারে, আপনারা যারা লিখেন একেবারে আবৃত্তিযোগ্য নির্মাণ করে যদি পোস্ট করেন, তাহলে হয়তো অ্যামেচার যারা কবিতা আবৃত্তি প্র্যাকটিস করে তাদের জন্য খুব সুবিধা হবে, তারা কিন্তু খুব সুন্দর করে, যেমন আমি সুন্দর একটা প্রস্তাব, রেডিমেড করে খুবই দেবো ভালো, একেবারে। খুবই ভালো একটা প্রশ্ন। সুন্দর একটা প্রস্তাব। সবসময় এটা আসলে মানে করার- কবিদের কিন্তু উচিত, যেহেতু উনি লিখছেন তো ওনার রেসপন্সিবিলিটি যে কোথায় গিয়ে আমি থামবো, কোথায় গিয়ে আমি এটা Right. আবার একদম। লাইনটা শুরু এবং করব। যতগুলো চিহ্ন আছে, যত রকমের চিহ্ন আছে, সব জ্যোতি চিহ্নগুলো দিয়ে চিহ্নের দেয়া। ব্যবহার শিখুন। যত রকমের জ্যোতি চিহ্ন আছে সব দিয়ে দাও, তাহলে আমার এগুলো বুঝতে সুবিধা হতো আবৃত্তি করতে। কবিদের আমারও তো, কবি আবৃত্তিকারের জন্য সুবিধা হয়। কারণ আমাদের তো দুটো প্রবলেম, আমরা যারা আবৃত্তি করি, একটা প্রবলেম হলো আমরা বাংলা ভাষা অত পটু না, শব্দ কবিরা লিখেন, অনেক কঠিন কঠিন শব্দ আসে, সেগুলোর জন্য আবার বাংলা অভিধান খুঁজে বসতে হয়, সেটা খুব দেখে অনুভব করতে হয়, উপলব্ধি করতে হয়, তারপরে যদি আবার এই জ্যোতিচিহ্নগুলোর কোথায় কি হবে এটা করতে, তাহলে আমরা অনেক বিপাকের মধ্যে পড়ে যাই। অনেক পড়ে সময় যাই। গভীর রাতে মনে হয় যে নাবিলার একটা কবিতা আবৃত্তি করবো, এখন কবিতা বুঝতে বুঝতেই আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা পার হয়ে গেছে। কিন্তু আমি ওরকম লিখি না। না বলছি আর কি, আমি নাবিলা কথার কথা করে না। না, আমি কথার কথা বলছি আর কি, না, বুঝতে যে পারছি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বাট তখন সামনে থাকলে ইজি হতো, ঠাস করে পড়ে ফেলতে পারতাম, মনে হতো। হ্যাঁ। কারণ ওই যে একটা আবৃত্তি করার যেটা মুড আসলো, এই কবিতা বুঝতে বুঝতে আবৃত্তি করার মুড পালাই যায় অন্যদিকে, চলে যায়। তখন হ্যাঁ, আর হয় না। তো যারা আজকে লিখেন সকল শ্রোতাদেরকে বলছি আর কি, কবি বন্ধুদেরকে বলছি, আপনারা একটু জ্যোতিচিহ্ন থেকে পোস্টগুলোকে সুন্দর করে যদি ফেসবুকের বিভিন্ন জায়গায় পোস্ট করেন, তাহলে আমাদের মতো অ্যামেচার আবৃত্তিকারদের জন্য অনেক উপকার হবে। ধন্যবাদ সবাই। আপনি আজকে শো এর পরে আপনার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দেবেন, আরো ভালো হবে। দিব, হ্যাঁ, আসলে এটা দেয়া উচিত। আপনি খুব সুন্দর করে বাংলা আপনি এটা সুন্দর করে বাংলা লিখে দিবেন, কি দিব, তাহলে আমি ওটাই কপি পেস্ট করে দিয়ে দিব আপনাকে। আচ্ছা, আমাদের সাথে আজকে উপস্থিত আছেন পাখি মারুফা আক্তার, আমাদের প্রিয় ছোট বোন। ও অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছে এবং আমাদের অনুষ্ঠানটাকে রঙিন করে তুলেছে। আছে গীতি বিল্লা ম্যাম, আমার প্রিয় বিউটিশিয়ান, উনিও লিখেছেন দারুণ কবিতা। দারুণ কবিতা। হ্যাঁ, বাংলাদেশের পায়োনিয়ার বিউটিশিয়ানদের ভিতরে উনি একজন। এবং আমি যখন প্রথম আপু, মানে আমার আমার লাভ নাই, জীবনে প্রথম বিউটি আপনাদের পার্লার লাভ আছে। ওনারটা, সোজা ভাষায়। আমার লাভ নাই আপু, আপনাদের 3 জনের লাভ আছে। সাফিকা জহুরা জেসি লিখেছে দারুণ পরামর্শ। মোহাম্মদ হানিফ লিখেছে দারুণ, এক্সিলেন্ট ভয়েস। হ্যাঁ, আমাদের সব গুণীজনেরই খুব সুন্দর ভয়েস। আর থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কমেন্ট। হ্যাঁ, হানিফ ভাইয়া অনেকক্ষণ থেকে কমেন্টস করছেন। থ্যাংক ইউ সো মাচ হানিফ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো মানুষ, সুন্দর মনের হ্যাঁ, মানুষ, সহজ exactly. সরল মানুষ, মাটির হুম, মানুষ, হুম। আমাদের প্রিয় ছোট ভাই। আচ্ছা, আমরা এবার যাচ্ছি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রায়। আমরা আমাদের সবার একটা করে কবিতা পাঠ করব। শুরু করছি মানে নাবিলা থেকে। নাবিলা, তুমি তোমার পছন্দের এক বা একাধিক স্বরচিত নির্বাচিত কবিতা পাঠ করতে পারো এই পর্যায়ে এসে। আচ্ছা, নিজের লেখা। নিজের লেখা অথবা নির্বাচিত, যেটা তোমার ভালো লাগে। আচ্ছা, এবার তোমাকে আমি মাল্টিপল চয়েস দিলাম আর কি, তুমি কয়েকটা কবিতা হ্যাঁ। আবৃত্তি করতে পারো পরপর। ও আচ্ছা, পরপর মানে হ্যাঁ কটা? হ্যাঁ 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 হ্যাঁ, মানে দুটো আরিফ করেন ভাই মিনিমাম, যেরকম করলেন মানে ওরকম দুটো তুমি করেন মিনিমাম, যদি 3টে করতে পারেন 3টে করবেন, আমরা যতক্ষণ চারটা আমাদের করতে গান, পারো, চারটা আমরা করতে পারো। আমরা চারটাও এত করবো না। শুনতে চাই আমরা। হ্যাঁ হ্যাঁ, আমরা শুনতে চাই এবার তোমার কণ্ঠে আবৃত্তি। আচ্ছা, একটা কবিতা করি, আমার লেখা। হ্যাঁ, হ্যাঁ। ভীষণ একা। খুব প্রিয় কবিতা আমার। আচ্ছা, থ্যাংক ইউ। জীবনের যে সময়টাতে যখন খুব করে একজন মানুষের কাছে থাকার প্রয়োজন ছিল আমার, আমি ঠিক সেই সময়টাতেই একা। বর্ষার প্রথম বৃষ্টির ফোঁটা যখন সারা শরীর ভিজে আমার মনকে অশান্ত করে তোলে, আমি ঠিক সেই সময়টাতেই একা। শরতের নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘগুলোর দিকে তাকালে যখন হৃদয়টা প্রেমে পরিপূর্ণ হয়ে যায় আমার, আমি ঠিক
সেই সময়টাতে একা। হেমন্তের রাতে মেঘমুক্ত আকাশের জোছনার আলো যখন গায়ে এসে পড়ে, মনটা যেন কেমন শিহরিত হয়ে ওঠে আমার। আমি ঠিক সেই সময়টাতে একা। কুয়াশার চাদরে ঢাকা কনকনে শীতের রাতে শরীরটা যখন কম্পন দিয়ে ওঠে আমার, আমি ঠিক সেই সময়টাতে একা। বসন্তের মৃদু বাতাস যখন হৃদয়টাকে দোলা দেয়, আমি ঠিক সেই সময়টাতে একা। কোকিলের ডাক শুনে হঠাৎ যখন শান্ত মন আমার চঞ্চল হয়ে ওঠে কাউকে খুব করে কাছে পাবার জন্য, আমি ঠিক সেই সময়টাতে একা, ভীষণ একা। চমৎকার, শেষ। ধন্যবাদ। অসাধারণ। পরের কবিতায় যাও। পরের কবিতা আচ্ছা আমরা একবারে আলোচনা করব। আচ্ছা, পরে আমি নির্বাচিত একটা কবিতাতে যাচ্ছি। একদম। আকাশ সিরিজ, নির্মলেন্দু গুণ। খুব পছন্দের কবিতা, একদম। দারুণ দারুণ কবিতা। শুধু তোমাকে, আচ্ছা দুঃখিত, শুধু তোমাকে একবার ছোবো, ওই আনন্দে কেটে যাবে সহস্র জীবন। শুধু তোমাকে একবার ছোবো, অহংকারে মুছে যাবে সকল দীনতা। শুধু তোমাকে একবার ছোবো, স্পর্শ সুখে লেখা হবে অজস্র কবিতা। শুধু তোমাকে একবার ছোবো, শুধু একবার পেতে চাই অমৃত আস্বাদ। শুধু তোমাকে একবার ছোবো, অমরত্ব বন্দী হবে হাতের মুঠোয়। শুধু তোমাকে একবার ছোবো, তারপর হব ইতিহাস। খুবই সুন্দর, চমৎকার। অসাধারণ। ধন্যবাদ। খুবই সুন্দর। দুটো হয়েছে, আর আরো করবো নাকি শেষ? করো করো, না শেষ না, শুনি না, ভালো তোমাকে লাগছে তো কিন্তু আমি আমাদের। ছাড়বো না। আচ্ছা, ভালো ভালো লাগছে। লাগছে আমাদের। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, Thank খুব you. ভালো খুব লাগছে। সুন্দর। তুমি আরো করতে পারো, 6টা 8টা যতটা ভালো লাগে সারা রাত এই করি, হ্যাঁ। করো। না আর কি কাজ বলে না, রাতে আর কি কাজ? সেটাই তো। আইদার কবিতা লিখবেন, আচ্ছা, নাহলে কবিতা আবৃত্তি করবেন। আবৃত্তি করবো, আর কি কাজ, সেটাই। আচ্ছা, একদম মনের কথা। রুদ্র গোস্বামী, অসুখ, হ্যাঁ হ্যাঁ, শুনেছেন? হুম। শোনা যাচ্ছে, বলো। আজকাল কি যে উল্টোপাল্টা বায়না শিখেছে ও, যখন তখন এসে বলবে ওর একটা আকাশ চাই। আর আমিও বোকার মতো সব কাজ ফেলে ওর চোখের মাপে আকাশ খুঁজতে থাকি। শুধু কি তাই, তাতেও আবার ওর আপত্তি। এটাতে বলে মেঘ ভর্তি, তো ওটাতে একঘেয়ে আলো। গোধূলি আকাশ দেখলে ও আবার লজ্জায় মরে যায়। আমার হয়েছে জ্বালা, মেঘ থাকবে না, রোদ থাকবে না, এমন একটা আকাশ আমি কোত্থেকে খুঁজে আনবো? গোলাপ হবে অথচ কাটা হবে না, রংটা আবার লাল হবে, এমন আবার হয় নাকি? একটা কথা আমি কিছুতেই বুঝাতে পারি না, ভালোবাসলে বুকে এসে বসলেই মানুষ কেন পাখি হতে চায়? কি চমৎকার। খুব সুন্দর। আরো আরো, থেমো না। আচ্ছা, তসলিমা নাসরিন, আমার হ্যাঁ খুব প্রিয় একজন লেখিকা, হ্যাঁ এবং আমি খুব ভালোবাসি ওনাকে। হ্যাঁ। নিশ্চয়ই, খুব অনেক ভালো। তো খুব ওনার ভালো হচ্ছে, লিখেন তিনি। হ্যাঁ, সাংঘাতিক। এ প্রেম নয়, সারাক্ষণ তোমাকে মনে পড়ে, তোমাকে সারাক্ষণ মনে পড়ে, মনে পড়ে সারাক্ষণ। তুমি বলবে আমি ভালোবাসি তোমাকে তাই, কিন্তু এর নাম কি ভালোবাসা? নিতান্তই ভালোবাসা, যে ভালোবাসা হাটে মাঠে না চাইতেই মেলে। ভালো তো আমি বাসি কত কাউকে, এরকম তো মরে যাই লাগে না। এ নিশ্চয়ই ভালোবাসার চেয়ে বেশি কিছু, বড় কিছু। তোমার কথাগুলো হাসি মুখে আমাকে এত উষ্ণ করে তোলে, যেন হিমাগারে শুয়ে থাকা আমি চোখ খুলছি, শ্বাস নিচ্ছি। বলবে আমি প্রেমে পড়েছি তোমার, কিন্তু প্রেম তো জীবনে আমি কতই পড়েছি। কই, কখনো তো মনে হয়নি কারো কথা শুনেই, হাসি শুনেই বাকি জীবন সুখে কাটিয়ে দেব। আর কিছুর দরকার নেই। এ নিশ্চয় প্রেম নয়, এ প্রেম নয়, এ প্রেমের চেয়ে বড় কিছু, বেশি কিছু। চমৎকার। আমরা কিছু চমৎকার
কমেন্টস পেয়ে গেছি। ওপার বাংলার এলোকুশনিস্ট একজন বিখ্যাত কবি ফুল্লরা মুখোপাধ্যায় আমাদের সাথে সংযোজিত হয়েছেন। ফুল্লরা, সবাইকে তোমাকে শুভকামনা। প্রাণ ধারা ভালোবাসা শুভকামনা। আমাদের সাথে আছে ধন্যবাদ। জেসি, সেও লিখেছে ওয়াও। আমাদের সাথে আছে এলোকুশনিস্ট ওপার বাংলার মেয়ে স্নেহা ব্যানার্জি। আমিও সেই মেয়ে নামে একটা পেজের সে অ্যাডমিন। আমি সবাইকে শুভকামনা জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান দেখবার জন্য স্নেহা ব্যানার্জি এবং ফুল্লরা মুখোপাধ্যায়কে জানাচ্ছি প্রাণ ধারা ভালোবাসা। এবার আবার যাচ্ছি নূপুরের কাছে। নাবিলা, নূপুর, এবার তোমার ঝুড়িতে তোমার কবিতা যেটা আছে পরপর বলো। তোমার কবিতা ভালো লাগছে। আচ্ছা, খুব ধন্যবাদ। সুন্দর কবিতা। খুব ভালো লাগছে। হ্যাঁ, আচ্ছা, তুই কি আমার দুঃখ হবি, আনিসুল হক। একদম একদম, শুরু হও, অপেক্ষায় তুই আছি। কি আমার দুঃখ হবি, এই আমি এক উড়নচণ্ডী আওলা বাউল, রুখো চুলে পথের ধুলো, চোখের নিচে কালো ছায়া, সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি। তুই কি আমার দুঃখ হবি, তুই কি আমার শুষ্ক চোখের অশ্রু হবি, মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি। তুই কি আমার খাখা দুপুর নির্জনতা ভেঙে দিয়ে ডাকপিয়নের নিষ্ঠ হাতে ক্রমাগত নড়তে থাকা দরজাময় করা হবি। একটি নীলাভ এনভেলাপে পুরে রাখা কেমন যেন বিষাদ হবি। তুই কি আমার শূন্য বুকের দীর্ঘশ্বাসের বকুল হবি, নরম হাতের ছোঁয়া হবি, একটুখানি কষ্ট দিবি, নিচের ঠোঁট কামড়ে ধরার রোদন হবি, একটুখানি কষ্ট দিবি। তুই কি একা আমার হবি, তুই কি আমার একান্ত এক দুঃখ হবি। অসাধারণ। চমৎকার। ইস, কি চমৎকার, তাই না? লেখাটা যেরকম আবৃত্তি সুন্দর। সেরকম। কিন্তু এই যে এই আজকে পর্যায়ে এসে আজকে আমাকে বলতে হচ্ছে আমাদের 1 ঘন্টা হয়ে গেছে। আমরা এবার সবাই যার যার শেষ কবিতাটা বলবো। হ্যাঁ, এখন কিন্তু তার শুরু আগে করবো একটু নাবিলাকে দিয়ে, নাবিলার পরে বলবে আরিফ, তারপরে বলবে নিশাত, শেষে আমি আমার বিদায় বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করে দেব। আচ্ছা, নাবিলা, তোমার আরিফ শেষ কিছু বলতে কবিতাটা যদি চাচ্ছিলেন? আমাদেরকে আরিফ কিছু বলতে চাচ্ছেন। হ্যাঁ, একটু হ্যাঁ, বলতে হ্যাঁ, চাচ্ছিলাম। হ্যাঁ, এই শিওর। এই যে নাবিলা হ্যাঁ, অসাধারণ। এই তুই কি আমার দুঃখ হবি, অসম্ভব ভালো ভালো লেগেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। সবচেয়ে বড় বিষয় হলো যে আসলে আমরা আসলে কবিতা মনে হয় আমি আজকে আসার সময় একটা প্রিন্ট করে নিয়ে আসছিলাম। আচ্ছা, হ্যাঁ, আমি প্রিন্ট করে নিয়ে আসছিলাম যে আমি এই কবিতাটা আবৃত্তি করবো যদি সুযোগ পাই। নির্বাচন আমাদের নির্বাচন কিন্তু কাছাকাছি যাচ্ছে মনে হয়, তাই না? কোনো একটা জায়গায় আচ্ছা, আমি কি এখানে একটা খুব ছোট্ট ভালো করে লাগবে। বলতে পারি? আরিফ হ্যাঁ হ্যাঁ শিওর। আমাদেরকে দুটো কবিতা আবৃত্তি করে শোনাবে। তুই কি আমার দুঃখ হবিটা আরিফের মুখ থেকে আবার বলবো? না, 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 এটা এখন আর আবার? ভালোই লাগবে না। না, এটা এখন না, ভালোই না, 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 ভালো আমরা লাগবে। লাগবে লাগবে। বান্দা, আমরা নতুন বান্দা। লাগবে। এটা কিন্তু মেল লাগবে, লাগবে। ভয়েসে, সো হ্যাঁ, আপনাকে হ্যাঁ। এটা বেশি যাবে। না, না, এখন এটা কোনো এখন ব্যাপার না, মেল বা ফিমেল, এটা কোনো ব্যাপার না, আমরা শুনবো, আচ্ছা, এটা আমাদের হ্যাঁ দাবি। অবশ্যই। না হ্যাঁ, এই হ্যাঁ, কবিতা একই জায়গায় থাকলে না মানে, এটা নিয়ে আবার কম্পারিজন করা শুরু হবে, কারটা ভালো হলো কারটা খারাপ হলো, যেটা একটা রেকর্ডিং এর মধ্যে থাকবে। হ্যাঁ, আচ্ছা, তারপর আমি আমার মতো করে একটু চেষ্টা করি কবিতাটা যদি হ্যাঁ 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 অবশ্যই। হ্যাঁ অবশ্যই। অবশ্যই। আচ্ছা, আগে নূপুর লাস্ট কবিতাটা আবৃত্তি করে নিক, তারপরে আরিফের কাছে যাবো আমরা। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে লাস্ট একটা কবিতা করছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অশোক রুদ্র গোস্বামী। একদম হট ফেভারিট। প্রিয় জ্বর, আর কিছুদিন থাকো, অন্তত এই বাহানায় আর কিছুদিন সে আসুক। আমার কপাল হাত ছুঁয়ে ছুঁয়ে সে যদি আমার ভেতরের অসুখ বুঝতে পারে, যদি সে বুঝতে পারে আমার চোখে কতটা অসুখ, তাকে চোখের দেখা দেখতে চেয়ে যদি সে বুঝতে পারে আমার হাতে কতটা অসুখ, তার হাতের আঙুল ধরতে চেয়ে। প্রিয় জ্বর, আর কিছুদিন থাকো, অন্তত এই বাহানায় আর কিছুদিন তাকে দেখি, তার দু চোখে হাতের আঙুল ছুঁয়ে ছুঁয়ে আমার না বলা অসুখ যদি তাকে বলতে পারি। খুব সুন্দর। একদম, অসাধারণ। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। তোমার আর বিদায় কিছু বলবেন? মুগ্ধ বিদায়ী মুগ্ধ। বক্তব্য দিয়ে নাও, তারপরে আমরা আরিফের কাছে আচ্ছা। ফিরবো অনেকক্ষণের জন্য।
হ্যাঁ, দুটো বিদায় বক্তব্য দিচ্ছি না, কারণ এখানেই শেষ নয়, এখান থেকে শুরু। তো হ্যাঁ অবশ্যই। জেনিত আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামে বা লাইভ শোতে অ্যারেঞ্জ করেছেন এবং আমাকে ইনভাইট করেছেন। আই এম রিয়েলি ফিলিং ভেরি অনার্ড। তো থ্যাংক থ্যাংক ইউ ইউ। সো মাচ। আর আমার সাথে যারা ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর সুন্দর আবৃত্তি আমরা অ্যাকচুয়ালি আমি খুব এনজয় করেছি আজকে লাইভটা। সো এনজয়টা বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, আই এম ফিলিং রিফ্রেশমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে সংযুক্ত ছিলেন এতক্ষণ ঋতুপর্ণা রয় চৌধুরী, ওপার বাংলার একজন এলোকুশনিস্ট এবং কবি। ওনার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো উনি নিজের কবিতা পাঠ করেন। উনি বাংলা আচ্ছা, এবং ইংরেজিতে সব্যসাচী এবং চমৎকার একজন মানুষ। শুধুমাত্র মনের দিক থেকে না, উনি লেখার দিক থেকে এবং ব্যক্তিত্ব হিসাবে তিনি আমার কাছে যথেষ্ট প্রিয়। আচ্ছা, উনি লিখেছেন, নাইস, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ। এখন আমরা যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে। আরিফ মল্লিক আমাদের প্রিয় এলোকুশনিস্ট এবং কবি। আশা করছি আপনি পরপর দুটো কবিতা আমাদেরকে শোনাবেন এবং বিদায় বক্তব্যটা আমাদের দিবেন। আজকের দিনের মতো বিদায় তো হবে না, বিদায় তো হ্যাঁ কোনোদিনও হয় না। আগামীতে আরো অনেক প্রোগ্রামে আসবেন, কিন্তু আজকের মতো আপনি কিছু বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে। ওকে, আমি কি এখন আগে তুই কি আমার দুঃখ হবিটা করতে হবে, এটা আসলে করবো এটা এটা খুব তুই ভালো বলতে হতো। হ্যাঁ করতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা অবশ্যই। আমি চেষ্টা করছি, আমার এটা নাবিলার মতো এত ভালো হবে না, হ্যাঁ এতটা 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 ভালো হবে না, তাতে অসাধারণ, খুব আমরা ভালো হয়েছে। কম্পেয়ার করবো না, থ্যাংক ইউ, এটা কম্পেয়ার কম্পেয়ার আপনি করবো না। এনেছেন, এটা ওকে, আমাদের দাবি। সাথে এনেছেন, আবৃত্তি তো করতেই হবে। করতে পড়েছেন হবে, হ্যাঁ। মোগলের হাতে, পড়েছেন মোগলের হাতে। না মানে এটা এটা বলেছিলাম এই কারণে, কারণ আমাদের এই নির্বাচনটা, আমরা সিলেকশনটা মিলেছে আর কি, সেটাই দেখানোর চেষ্টা করে। তো আসলে ভুল হলো, এটা পরে বললে ভালো হতো, না তাই না, না? না না না, ভুল হয়নি। হুম, ওকে, চেষ্টা করি আমি। তুই কি আমার দুঃখ হবি, এই আমি উড়নচণ্ডী আওলা বাউল, রুখো চুলে পথের ধুলো, চোখের নিচে কালো ছায়া, সেখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি। তুই কি আমার দুঃখ হবি, তুই কি আমার শুষ্ক চোখের অশ্রু হবি, মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি। তুই কি আমার খাঁ খাঁ দুপুর নির্জনতা ভেঙে দিয়ে ডাকপিয়নের নিষ্ঠ হাতে ক্রমাগত নড়তে থাকা দরজাময় করা হবি। একটি নীলাভ এনবেলাপে পুরে রাখা কেমন যেন বিষাদ হবি। তুই কি আমার শূন্য বুকে দীর্ঘশ্বাসের বকুল হবি, নরম হাতের ছোঁয়া হবি, একটুখানি কষ্ট দিবি, নিজের ঠোঁট কামড়ে ধরা রোদন হবি, একটুখানি কষ্ট দিবি। প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ বিকেল বেলায় কথা দিয়েও না রাখার এক কথা হবি, একটুখানি কষ্ট দিবি। তুই কি একা আমার হবি, তুই কি একান্ত এক দুঃখ হবি। কি আমি চমৎকার। আসলে আমি আসলে ওটা স্পিচলেস। শোনার খুব সুন্দর। আপনারটা শুনে দুজনেরটা অতুলনীয়। কারোর সাথে কারো তুলনা করবার প্রশ্নই উঠে না। মাফ করে দিন নাবিলা আর কি, করেছে হ্যাঁ। নাবিলার মতো, না না না, কেন? আরিফ মল্লিক করেছে আরিফ মল্লিকের মতো। এখানে আমি তুলনার তো কোনো প্রশ্নই উঠে না, তুলনার কোনো না, প্রশ্নই উঠে সঠিক। না। দুটোই মানে আমি চমৎকার। আসলে আসলে আমি মুগ্ধ, নাবিলাটা শুনছিলাম আর পরে ভয় পাচ্ছিলাম যেটা আমি আসলে করবো কিনা, কারণ আমি এত আর আমি আপনারটা শুনে আমি স্পিচলেস। আমি কি বলবো বুঝতে পারছি না। সাধারণ। দুটোই সুন্দর হয়েছে, দুরকম হয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ। একটু একটু এর নিজের পরের মতো করে কবিতায় করা। আরিফ মল্লিক। আচ্ছা আমি হ্যাঁ আমার হ্যাঁ আমার একটা শেষ কবিতা এখন আবৃত্তি করি। এটা আমার নিজেরই লেখা একটা কবিতা। কবিতা হ্যাঁ। না, কিছু শব্দ। আবারও বলছি, কারণ কবিতা লেখার এখনো ঢংটা আমি জানি না, হ্যাঁ। কবিতা লেখার নাকি অনেকগুলো ফর্মুলা আছে। তো না না না, ফর্মুলাগুলো কবিতা নিজেই একটা নির্মিতি, কবিতা নিজেই একটা নির্মিতি, আবেগের যে অনেকেই বলে, নির্মিতি সেটাই কবিতা। হ্যাঁ মানে অনেকেই বলে আবেগের যে কবিতা নির্মিতি লেখার সেটাই নাকি কিছু কবিতা। ফর্মুলা আছে। আমি যদিও ফর্মুলাগুলো জানি না, সেই জন্য নিজের মতো করে লিখেছি যতটুকু পেরেছি, কিছু শব্দ একত্রিত করে। আসলে কবিতা মানে হলো ভাব প্রকাশ করা, রাইট? আমি কি বলতে চেয়েছি, অবশ্যই। হুম। এটা ছন্দ ছন্দ একটু থাকলে ভালো, আবৃত্তি করতে ভালো হয়। এখন আমি আমার ভাবটাকে দিয়েছি, এটা কবিতা হতে পারে অথবা গদ্য কবিতা হতে পারে অথবা আমার ভাব হতে পারে। তো চেষ্টা করছি আমি। কবিতাটি টাইটেল করেছি আমি অসমাপ্ত ভালোবাসা। চমৎকার। আমি আমার মতো করে তোমাকে ভালোবাসি, তোমার মাঝে আমি আমাকে খুঁজে ফিরি, এজন্য পৃথিবীর
কোনো জটিলতা আমাকে স্পর্শ করে না। তোমাকে ভালোবাসি, তোমার ব্যক্তিত্ব, কথা বলার ধরন আমাকে মুগ্ধ করে প্রিয়। তবে তোমাকে ভালোবাসতেই আমার বুকটা কেমন ধরফর ধরফর করে। আমি অনেক ভয় পাই না তোমাকে আমি অপবিত্র করে ফেলি। সঙ্গিনীকে ভালোবেসে স্পর্শ করলে সেটা পবিত্রতা পায়, যদিও মনের বিরুদ্ধে স্পর্শ করছো শুধু শরীর দিয়ে। এ কেমন পবিত্রতা? তোমাকে ভালোবেসে স্পর্শ করলে তুমি অপবিত্র হবে, এই ভেবে তোমাকে আর আমার মতো করে ভালোবাসাই হচ্ছে না। যদি তোমাকে স্পর্শ করে ফেলি, যদি তোমাকে অপবিত্র করে ফেলি। তুমি কি ব্রাহ্মণ? তোমাকে ছুলেই তোমাকে গঙ্গা স্নান করতে হবে? মন দিয়ে তো কত স্পর্শ করেছি বহুবার তোমার আত্মাকে, তবে তো তোমার আত্মা এখন অপবিত্র। ক্ষমা করো আমাকে, ক্ষমা করো আমার ভালোবাসাকে। তোমাকে আমার আর ভালোবাসাই হলো না আমার মতো করে। কি চমৎকার। চমৎকার, চেষ্টা করেছি একটু অনেক সুন্দর, মানে খুব লেখাটা। সুন্দর। জানি না কতটা কবিতা হয়েছে কিনা, আমি চেষ্টা করেছি আসলে আহ, নিজের মতো করে লেখার, নিজের নিজের খুব সুন্দর হয়েছে। ভাবটাকে প্রকাশ করার। তো অসংখ্য ধন্যবাদ। শিল্পসম্মত আবেগ, শিল্পসম্মত আবেগ এবং নির্মিতি দুটাই আমি পেয়েছি। তো কবিতার তো দুটো ফর্মুলা পূরণ হয়ে গেল। হয়ে গেল, এটা কবিতা হয়ে গেল। হয়ে হয়ে গেল গেছে। না? হয়ে গেল। তাহলে আমি নিজেকে নিজেকে বলতে পারি যে না, অ্যাটলিস্ট একটা কবিতা হলো আমি জন্ম দিতে পেরেছি। তো আমি ছোট্ট একজন কবি অ্যাকচুয়ালি। তাই সুরা কবি কি ইয়াসিন, আচ্ছা, কবি কি ছোট আর বড় হয়? না, মানে যে অনেকে বলে যে আমি কবি না, হ্যাঁ, তো ওইখানে অবশ্য আমি দ্বিমত পোষণ করি। আমি এর আগে একটা প্রোগ্রামে বলছিলাম যে অনেকে বলে যে আমি কবি না, তো তখন আমি কথাটা এভাবে বলি যে আহ, মা যখন একটা সন্তান জন্ম দেন তখনই সে মা। মা 10টা হয়ে যায়। সন্তান জন্ম দেওয়ার পরে তাকে মা বলে দাবি করার কোনো সুযোগ নেই। সো কোনো একজন মানুষ যদি তার জীবনে একটা কবিতার জন্ম দেয় তাহলে সে কবি। তাকে 100 কবিতা, 1000 কবিতা অথবা 10টা বই ছাপিয়ে তখন তাকে কবি মানে বলে দাবি করার কোনো কারণ নেই। সো একটা না, কবিতা আমি লিখেছি, আমি একজন আপনি কবি। আমি কবি। আপনি কবি, হ্যাঁ। এখানে বলে রাখছি, আপনার একটা কবিতা আমার খুব পছন্দ, সেটা সূরা ইয়াসিনের একটা আয়াত আছে, কুন ফায়াকুন। আপনি সেই কোন কবিতাটা ফায়াকুন? লিখেছেন। আমি আশা করেছিলাম যে আপনি ওই কবিতাটি একবার হলেও আবৃত্তি করে শোনাবেন। আমি এতক্ষণ ধরে অপেক্ষা করে আছি। আমার অপেক্ষার কি শেষ আছে? আচ্ছা, আপু আজকে যদি বলেন সম্ভব? তাহলে, আপু যদি আমাকে বলেছিলেন এটা। না, না, আপনার একটা কবিতা আছে না, যেখানে আপনি সূরা ইয়াসিনের একটি আয়াত উঠিয়েছেন, কুন না ফায়াকুন। আসলে, হ্যাঁ, আমি একটা কবিতা লিখেছি, ওই ওই হ্যাঁ, হ্যাঁ, কথাটাকে আমি ব্যবহার করেছি। আপনি যদি হ্যাঁ, হ্যাঁ, আমাকে পারমিশন দেন তাহলে আমি পড়ে শোনাতে পারি আপনাকে। একদম। খুব চমৎকার একটা আবৃত্তি। আমার এই কবিতাটা খুব ভালো লাগে। কারণ কুন ফায়াকুন একটা এমন একটা আয়াত। আয়াত। হুম, হ্যাঁ, আমি তাহলে একটু শোনাতে পারি কবিতাটা। এটা আমার জি, জি। শুরুর খুব দিকে খুশি লেখার হব। একটা কবিতা। আমি কবিতা অনার্স ফিল করবো। ধন্যবাদ আপু আপনাকে। কবিতাটি সৃষ্টির জন্য পড়েছেন প্রয়োজন আপু। আবেগ। কবিতাটার প্রথম আমি লাইন ছিল সৃষ্টির জন্য প্রয়োজন আবেগ। আমি কবিতাটা আবৃত্তি করবার চেষ্টা করেছিলাম, পরে আমি সাহসে গোলাতে পারিনি। তাই আমি ধন্যবাদ আপু, আপনি যে পড়েছেন, আমার এই লেখাটা যে আপনি পড়েছেন, আমি তাতেই অনেক একদম আনন্দিত। কারণ এত চমৎকার একটা লেখা, আহ, খুব চমৎকার আচ্ছা, একটা লেখা। আমি তাহলে একটু পড়ে শোনাই আপনার জন্য আর কি। জি প্লিজ। আমি কবিতাটি টাইটেল করেছি নাম সৃষ্টির প্রয়োজনে। সৃষ্টির প্রয়োজনই সৃষ্টি, প্রেম, ভালোবাসা, দূরদৃষ্টি, নিরন্তর প্রচেষ্টার। সৃষ্টিকর্তার ভালোবাসায় সৃষ্টি হয়েছে গোটা দুনিয়া। সৃষ্টিকর্তা তার নিপুণ হাতের রং তুলি কুন ফায়াকুন দিয়ে তৈরি করেছেন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড। নীল আকাশ, নীল সমুদ্র, পাহাড়, নানা প্রজাতির উদ্ভিদ, প্রাণীকুল। অফুরন্ত ভালোবাসায় পদার্থ আর শক্তি মিলিয়ে সৃষ্টি করেছেন মহাবিশ্ব। আর মানুষকে করেছেন আশরাফুল মাখলুকাত। বিবেক বুদ্ধি দিয়ে মানুষকে আলাদা করেছেন সমগ্র সৃষ্টি থেকে। দিয়েছেন তার সৃষ্টি শাসনের ক্ষমতা। ক্ষমতার দম্ভে মানুষ এখন উন্মাদ প্রায়, লিপ্ত হচ্ছ ধ্বংসের নেশায়। তুমি মানুষ বিভক্ত করছো গোটা দুনিয়াকে, ধর্ম, বর্ণ, স্বাধীনতা, সার্বভৌমত্বের নামে মারছ লক্ষ কোটি মানুষ। সময়ের প্রয়োজনে সৃষ্টিকর্তা যখনই উন্মোচন করছেন তার প্রেম,
সৃষ্টি তুমি, মানুষ লোভে ঝাঁপিয়ে পড়ছ দখলের নেশায়, ধ্বংস করছ অপরূপ সৃষ্টি। প্রেম সৃষ্টির ধ্বংসের নেশায় তুমি নোবেল বিজয়ী। ডিনামাইট, পরমাণু বোমা, জীবাণু বোমা, আরও নানান মারণাস্ত্র বানিয়ে তোমার তৈরি মরণ ব্যাধি, তোমার তৈরি প্রতিকার, আবার তুমিই হচ্ছ পুরস্কৃত। বোকা বানাচ্ছ প্রেম সৃষ্টিকে, হতবাক করছো সৃষ্টিকর্তাকে। ক্ষমতার দম্ভ আর লোভে তুমি পরিণত হচ্ছ অন্য এক জীবে, হারিয়ে ফেলছ সৃষ্টির সেরা জীবত্ব, তোমার আত্মার শুদ্ধতা। সাবধান হও মানুষ, হিসাব তোমাকে দিতেই হবে। তুমি সৃষ্টিকর্তাকে করছো চ্যালেঞ্জ। সাবধান হও মানুষ, হিসাব তোমাকে দিতেই হবে। তুমি সৃষ্টিকর্তাকে করছো চ্যালেঞ্জ। ধন্যবাদ। অসাধারণ। অসাধারণ। এই কবিতাটা আমি আবৃত্তি করবার জন্য চেষ্টা করে পরে আমার সাহসে কুলায়নি। এত চমৎকার একটা কবিতার সাথে আমি কিভাবে আমি এটা পাঠ করব, এই জন্য ভাবলাম যেটা আমি কবির কণ্ঠেই শুনবো। ধন্যবাদ। খুবই আমরা সুন্দর এখন কবিতা। পর্যন্ত এই কবিতাটা কিন্তু আমি রেকর্ড করিনি, এই যে লিখেছি এখন পর্যন্ত, এটা অনেক দিন হয়েছে লিখেছি, বাট এটাকে আমি এটা রেকর্ড হয়ে নিজে গেল। এখন পর্যন্ত রেকর্ড করিনি। এটা প্রথমবার মনে হয় আমি লাইভে রেকর্ড হয়ে গেল। করেছি, কারণ সাহস পাইনি নিজের লেখাগুলো এখনো পড়ার মতো। আমি জানি না যেটা আসলে আসলে কতটুকু লেখা হয়েছে পরে খুবই কতটুকু, সুন্দর। সো ওই সাহসটা মানে তৈরি করতে পারিনি। এনিওয়ে পোস্ট করেছি বিভিন্ন জায়গায়, মানে আমার ফ্রেন্ডসদের মাঝখানে। এই যে ফিডব্যাক পেলাম আপনার কাছে, এখন একটু সাহস হচ্ছে যে না, হয়তো কিছু একটা হয়েছে। ধন্যবাদ আপু আপনাকে। ধন্যবাদ। আমরা একটা চমৎকার কমেন্ট পেয়েছি। আমাদের সাথে সংযোজিত হয়ে আছেন রূপালী বসাক, একজন এলোকুশনিস্ট ওপার বাংলার। আমরা অনার্ড যে আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন। রূপ, তুমি আমাদের অনুষ্ঠান দেখছো, আমি এত কৃতজ্ঞ। অনেক ভালোবাসা, একরাশ ভালোবাসা। লাভ ইউ। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। নাবিলা এবং আলিফ মল্লিক আমাদের সাথে সংযোজিত আছেন। আমি আশা করছি এবার নিশাদ চাকলাদার তার শেষ কবিতাটি আবৃত্তি করবে এবং আমাদেরকে কিছু বিদায় বক্তব্য দিবে। আচ্ছা, আমি ছোট্ট একটা কবিতা পড়ছি। আমার লেখা সম্পর্ক। কিছু সম্পর্ক বুঝি এমনই হয়, সবচেয়ে যে কাছে থাকে, সবার চাইতে আপন, তাকেই কোনো নামে ডাকা যায় না, কোনো বাঁধনে বাঁধাও যায় না। খুব গোপনে সন্তর্পণে মনের গহীন কোনো কোণে রেখে দিতে হয় তাকে। খুব দামি যে অলংকার, সবচাইতে প্রিয় বসন, যেমন যত্নে তুলে রাখা হয় মজবুত কোনো সিন্ধুকে, ঠিক তেমনি একান্ত আপন কেউ পরম মমতায় হৃদয়ের গভীরে কোনো গোপন নির্দিষ্ট স্থানে থেকে যায় আজীবন। ধন্যবাদ। নিশাদ, তোর জন্য একটা অনুরোধ এসেছে সাফিকা জহুরা খুবই জেসির সুন্দর কাছ আপু। থেকে। বনলতা সেন, তুই কি সেটা পাঠ করতে পারবি? বনলতা সেন। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ জেসি। খুব পড়েছিলাম, আমি পাঠ করেছিলাম জেসির সাথেই মনে হয় একদিন। একটু 1-2 মিনিট সময় চাচ্ছি। আমরা আমাদের আজকে অনুষ্ঠানে গুণীজন হিসেবে পেয়েছি আরিফ মল্লিক এবং নাবিলা নূপুরকে। আশা করছি আপনাদের আজকে আমাদের অনুষ্ঠান ভালো লেগেছে। আপনাদের আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আমাদের এই রেকর্ডের অনুষ্ঠান কিছুক্ষণের ভিতরেই ইউটিউবে উপলব্ধ হবে। আপনারা এই অনুষ্ঠানটি আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইরাজেনিথ, IRAZENITH, বড় হাতের আই, তারপর RA, তারপর বড় হাতের জেড, স্পেস দিয়ে বড় হাতের ZENITH। ইরাজেনিথে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন, পুরনো রেকর্ডেড প্রোগ্রামও পেয়ে যাবেন। আচ্ছা, পড়বো। হ্যাঁ। আচ্ছা, জীবনানন্দ দাশের বনলতা সেন।
আমি চেষ্টা করছি পাঠ করার, ভুল ত্রুটি যদি হয়ে থাকে ক্ষমা করে দেবেন সবাই। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকার মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূরে সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। ধন্যবাদ। ধন্যবাদ। সা- আমরা অসাধারণ। সাজিদা মিনহাজকে আমাদের মাঝে পেয়েছি। উনি আমাদের দেশের একজন পায়োনিয়ার উদ্যোক্তা। আমি খুব অনার্ড ফিল করছি সাজিদা মিনহাজ ম্যাম আপনি আমাদের সাথে আছেন। আশা করি আমাদের অনুষ্ঠান ভালো লাগছে আপনাদের। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি মনে করছি যে সম্ভবত আরিফ ভাই আমাদেরকে কিছু বলতে চেয়েছেন। আমি আরিফ ভাইয়ের কাছে না যাচ্ছি। না বিদায় বিদায় নেয়ার কথা, মানে এখন আমাদের বিদায় নেয়ার কথা, রাইট? তো মানে আজকের প্রোগ্রামের জন্য বিদায় নেয়ার কথা। আবার নিশ্চয়ই আসবো জেনিতাপুর সাথে কোনো না কোনো সময়। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই সুন্দর একটি প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর দিস জন্য। মিন্স আ লট। আহ, আহ, আমি চেষ্টা করেছি আসলে, চেষ্টা করছি আপনার সাথে থাকার জন্য এবং আপনার প্রোগ্রামটাকে সুন্দর আগামীতে করা যায় আরো কিনা। অনেকবার ডাকা হবে। যাই, চেষ্টা চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমরা এরপরে আরো ভালো প্রিপারেশন নিয়ে নাবিলা আর আমি মিলে আবার আগের থেকে কবিতা সিলেক্ট করে, যাতে আমাদের ক্লাস না হয়, তা আমরা সিলেক্ট করে তারপর আমরা আবার ইনশাল্লাহ কোনো এক সময় চলে আসবো আপনার সাথে। অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ। নিশাত আপুকে অনেক ধন্যবাদ একদম। সাথে থাকার জন্য। আপু, আহ, আমাদের জন্য, মানে আমার জন্য স্পেশালি দোয়া করবেন আর সাথে থাকবেন সব সময়। কারণ কবিতাটা, আবৃত্তিটাকে যেভাবে এখন নিজে আমি লালন করছি আমার ভেতরে, আমার মনে হয় আমার জীবনে আমি অন্য কোনো কিছু এভাবে আপন করে করি নাই। তাহলে আমি আরো ভালো করতে পারতাম অন্যান্য অন্যান্য বিষয়গুলোতে। এখন শেষ মাঝামাঝি বয়সে এসে এখন কবিতার প্রতি, আবৃত্তির প্রতি যেভাবে আমি সময় দিচ্ছি, আমি যদি অন্য কিছুতে এত সময় দিতাম তাহলে আমার মনে হয় আমি আসলে আর অনেক ভালো কিছু করতে পারতাম। এইটাই আপনাদের তো ভালো সাপোর্ট চাই। করছেন। না, ভালো কিছু হ্যাঁ, করার সময় তো আরো সামনে আছে, আরো ভালো কিছু হবে নিশ্চয়ই। আহ, আপনি খুব বিনয় করে বলছেন না, অনেক ভালো কিছু হয়ে হচ্ছে আপনার। আহ, এখানে আমি একটা কবিতা চয়েস করে রেখেছিলাম কবি সুমনের কলমে, তোমাকে চাই। কবিতাটা আবৃত্তি করতে আমার 4 মিনিট 5 সেকেন্ড লাগবে। আমরা আমি কি God, শুনতে ওটা চাই। আবৃত্তি করব? হ্যাঁ হ্যাঁ, আমরা শুনতে চাই, আমরা শুনতে চাই। আচ্ছা, তোমাকে চাই কলমে কবি সুমন। আমি সবাইকে মিউট করে দিচ্ছি কারণ ইকো হচ্ছে। আচ্ছা। তোমাকে চাই কলমে কবি সুমন। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। নিঝুম অন্ধকারে তোমাকে চাই, রাত ভোর হলে আমি তোমাকে চাই। সকালের কৈশোরে তোমাকে চাই, সন্ধ্যের অবকাশে তোমাকে চাই। বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই, আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই। শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই, অকাল বোধনে আমি তোমাকে চাই।
কবেকার কলকাতা শহরের পথে, পুরনো নতুন মুখ ঘরে ইমারতে, অগুন্তি মানুষের ক্লান্ত মিছিলে, অচেনা ছুটির ছোঁয়া তুমি এনে দিলে। নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই, এক ফোঁটা শান্তিতে তোমাকে চাই। বহুদূর হেঁটে এসে তোমাকে চাই, এই জীবন ভালোবেসে তোমাকে চাই। চৌরাস্তার মোড়ে, পার্কে, দোকানে, শহরে গঞ্জে গ্রামে এখানে ওখানে, স্টেশন টার্মিনাস ঘাটে বন্দরে, অচেনা ড্রয়িং রুমে চেনা অন্দরে, বালিশ তোষক কাঁথা পুরনো চাদরে, ঠান্ডা শীতের রাতে লেপের আদরে, কড়িকাঠে চৌকাঠে মাদুরে পাপোশে, হাসি রাগ অভিমানে ঝগড়া আপোষে, তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই। এক কাপ চাই আমি তোমাকে চাই, ডাইনে ও বাঁয়ে আমি তোমাকে চাই। দেখা না দেখায় আমি তোমাকে চাই, না বলা কথায় আমি তোমাকে চাই। শীর্ষেন্দুর কোনো নতুন নভেলে, হঠাৎ পড়তে বসা আবোল তাবোলে, অবদ্ধ কবিতায় ঠুংরি খেয়ালে, স্লোগানে স্লোগানে ঢাকা দেয়ালে দেয়ালে, সলিল চৌধুরীর ফেলে আসা গানে, চৌরাশিয়ার বাঁশি মুখরিত প্রাণে, ভুলে যাওয়া হিমাংশু দত্তর সুরে, সেই কবেকার অনুরোধের আসরে, তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই। অনুরোধে মিনতিতে তোমাকে চাই, বেদনার আরতিতে তোমাকে চাই, দাবি দেওয়া চাহিদায় তোমাকে চাই, লজ্জা দ্বিধায় আমি তোমাকে চাই। অধিকার বুঝে নেওয়া প্রখর দাবিতে, সারা রাত জেগে আঁকা লড়াকু ছবিতে, ছিপছিপে কবিতার ছন্দে ভাষায়, গদ্যের যুক্তিতে বাঁচার আশায়, শ্রেণীহীন সমাজের চিরবাসনায়, দিন বদলের খিদে ভরা চেতনায়, দ্বিধাদ্বন্দ্বের দিন ঘোচার স্বপ্নে, সাম্যবাদের ডাক ঘুমে জাগরণে, বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাই, ভীষণ অসম্ভবে তোমাকে চাই, শান্তি অশান্তিতে তোমাকে চাই, এই বিভ্রান্তিতে তোমাকে চাই। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। ধন্যবাদ। আপু, হ্যাঁ, তোমাকে চাই তোমাকে চাই তোমাকে Copyright, চাই copyright, তোমাকে চাই, এক copyright, কাপ। হ্যাঁ, copyright, আমরা 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 সরি, আমরা থাকতে পারলাম না, মানে না না সুমনদার কথা এইভাবে আপনি মনে করাই দিলেন যে একদম এই চিৎকারটা না করে আসলে থাকতে পারলাম না। হ্যাঁ, থাকা যায় না। আসেন আমরা এভাবে শেষ করি, আজকের প্রোগ্রামটা আমরা এভাবে শেষ করি, তোমাকে চাই বলবো সবাই একসঙ্গে, তারপর শেষ। শুরু বলবো, শুরু হ্যাঁ? বলবো, তোমাকে হ্যাঁ, ready, 1, চাই 2, 3. তোমাকে চাই তোমাকে চাই, এক কাপ চাই আমি তোমাকে চাই, রাত ভোর হলে আমি তোমাকে চাই, স্লোগানে স্লোগানে আমি একদম তোমাকে চাই, তাই না আপু? এই হ্যাঁ হ্যাঁ একদম গানটা শুনলে বলুন না বলুন। কোনোভাবেই থাকা যায় না আর। এর বেশি করা যাবে না, যাবো বলছে কপিরাইট একদম না গান না, এই গানটা কবিতাটাই তো এত ভালো লাগছিল। এত মুভ করে আমার, মানে এত আমার চিন্তা চেতনার ভিতরে আছে যে আমি ভালো গানটা আমি পাঠ করে দেই একদিন। দারুণ দারুণ, খুব সুন্দর আসলে। জাতিস্বর, রাইট? আরেকটা ফেমাস আছে, মানে আপনার ইয়ে আছে যে ওই যে বলছিলাম, খুব অমরত্বের চেষ্টা প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দাওয়া এই নশ্বর জীবনের, মানে শুধু তোমাকে চাই। আমাদের শুধু গানের তোমাকে চাই। একজন বিখ্যাত ব্যক্তিত্ব, একদম কবি সুমন আমাদের একজন বিখ্যাত ব্যক্তিত্ব এই গানের গানটাতে জগতে, আপু, এই যে বিশ্ব জাতিস্বরের গানের একটা জগতে। লাইন আমার এত পছন্দ, ওই যে লাস্টে একটা লাইন আছে, বারবার আসি আমরা দুজন, বারবার ফিরে যাই, আবার আসবো আবার বলবো, শুধু শুধু তোমাকেই তোমাকে চাই। চাই। আহা, কি যে কথা না, মানে অসাধারণ এক এটা অসাধারণ এই এক। মুভিটা দেখেছেন? হ্যাঁ হুম। ওই যে বললাম আমাদের দুঃখের ভালো কথা, লেগেছে। যতবারই চেষ্টা করেছি, এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তোমার আমায় যখন আদর করো, এই গানটা যতবারই গাইতে গেলাম ইউটিউব থেকে মিউজিকটা নিয়ে বন্ধ করে দেয়, এটা আর সুর করে গাওয়া আর যাচ্ছে না।
আর দরকার নেই, আমার অনুষ্ঠান বন্ধ এটা হয়ে এই যাবে, না না কালকেই আমাকে না, ডিলিট করে দিবে প্রোগ্রাম। এই আচ্ছা, গানটা এই আমি পর্যায়ে অনেক এসে আমরা অনেক আগে গেয়েছিলাম, তখন আচ্ছা মানে ফরচুনেটলি আমাদের অনুষ্ঠান দেখবার জন্য মিউট হয়নি, প্রাণ ঢালা আমারটা হয়ে গিয়েছিল। আমাকে তো ব্যান করে দিছিল 2 বার। আহা। আচ্ছা জেনিত আপু বিদায় নিচ্ছে, আমরা নিজেদের গল্পে ঢুকে গিয়েছি। জেনিত, আমার মনে হয় বিচ্ছিন্ন হয়ে গেছে সংযোগ। হ্যাঁ হতে পারে। চলে আসবে খুব তাড়াতাড়ি, হয়তো হ্যাঁ, হ্যাং হয়ে গেছে। নেটওয়ার্ক